সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। এসএটিভির সাপ্তাহিক এই আয়োজনে আজ আমাদের আলোচনার বিষয় 21শে আগস্ট গ্রেনেড হামলা। দর্শক, 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে যে ভয়াবহ গ্রেনেড হামলা হয় সে বিষয় নিয়ে আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অতিরিক্ত মহাসচিব এবং জাতীয় সংসদ সদস্য, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, এবং আমার সাথে আরও আছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত সাবেক আইজিপি মোহাম্মদ মোখলেসুর রহমান বিপিএম এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আপনাদের চারজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার আপনার কাছে যেতে চাই, যেটি আমরা মামলার সর্বশেষ যে অবস্থা সেটি জানার জন্য, যে হাইকোর্টে ডেথ রেফারেন্সের জন্য যেটি পেপার বুক প্রস্তুত হয়ে আছে, এই মামলার যে দীর্ঘ প্রক্রিয়া, বিশেষ করে আজ 16 বছর অতিক্রান্ত হয়েছে, এই 16 বছর পরে এসে মামলা এখন ডেথ রেফারেন্স শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। আসলে এই মামলার দীর্ঘ প্রক্রিয়া কেন, আর মামলার সর্বশেষ অবস্থাটা কি, বা এটি হাইকোর্ট থেকেই বা কবে সর্বশেষ বিচার প্রাপ্তি হবে, আরও কত বছর লাগতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই এই আগস্ট মাস, শোকাবহ আগস্ট মাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য যারা 15 আগস্টে শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি আমি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে এই 15 আগস্টের যে অসমাপ্ত কাজ, যে 3রা নভেম্বর এবং সর্বশেষ যে 21শে আগস্ট 2004 সালের, এবং সেখানেও যারা শহীদ হয়েছেন 24 জন, আমি তাদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা আহত হয়েছেন, কারণ আমি তখন যুবলীগের কেন্দ্র কমিটির সদস্য, পেশাগত দায়িত্ব পালনের কারণে আমার সেই দিনে মাননীয় নেত্রী মিটিংয়ে যেতে দেরি হওয়ার কারণে হয়তোবা সৌভাগ্য বলি দুর্ভাগ্য বলি আমরা সেদিন বেঁচে গেছি। তো আমার নিজের চোখে দেখা, আমি সেই দিন সারা রাত হাসপাতালে ঘুরেছি, আহতদেরকে দেখেছি, যাকে আমি পরে বলবো, মামলার বর্ণনায় আসি। আপনার এই 2004 সালের 21শে আগস্টের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি সরাসরি মদদে এই হত্যাকাণ্ডটির পরিকল্পনা এবং বাস্তবায়ন করা হয়েছিল। এবং যখন রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র সরকার এটাকে ষড়যন্ত্র করে বাস্তবায়ন করে, ফলে এটির তদন্ত, বিচারিক প্রক্রিয়া বা অন্যান্য আনুষঙ্গিক আইনানুগ যে ব্যবস্থা কতটুকু হতে পারে, সেটা প্রথমেই 22 তারিখে মতিঝিল থানার একজন এএসআই পুলিশ পরিদর্শক উনি একটা মামলা করেন রুটিন ওয়ার্ক হিসাবে। এবং তারপরে প্রয়াত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব উনি যখন মামলা করতে গেলেন রমনা থানায়, বলছেন না, এটা আমাদের জুরিসডিকশনে না, আমাদের 24 জন মারা গেলেন, আমাদের শত শত নেতাকর্মী আহত, হাসপাতালে কাতরাচ্ছে, রক্ত ঝরছে, চোখের পানি পড়ছে, সামান্য মানবিক মূল্যবোধ সে সময় প্রশাসনের মধ্যে আমরা দেখি নাই। ওনাকে বের করে দেওয়া হলো, মামলা নেওয়া হলো না। পরে উনি আবার সংশ্লিষ্ট থানায় যান, ওনাদের পরামর্শ, আদেশ, নির্দেশ মেনে তারপরে সে মামলা, সেখানে আরও 2টা মামলা হয়, মোট 3টা মামলা হয়েছিল। এবং এই ঘটনার পরে সুপ্রিম কোর্ট বার থেকেও কিন্তু একটি তদন্ত কমিটি করা হয়েছিল, এবং তখন কিন্তু আমি অ্যাক্টিভলি সেগুলোর সাথে ছিলাম, আমি দেখেছি কাছে থেকে। আমরা যে ধরনের তদন্ত চাচ্ছিলাম, এফবিআইয়ের যে আসার কথা, টিম আসার কথা, তাদেরকে সম্পৃক্ত করার সব কিছু উপেক্ষা করে, অস্বীকার করে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় একটা নাম মাত্র ওনারা একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করলেন। তখন সেই ইনকোয়ারির দায়িত্ব দেওয়া হলো বিচারপতি জয়নাল আবেদিন সাহেবকে। আমি যেহেতু নিজেও একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি এই বিষয়ে বেশি কথা বলতে চাই না, এটা সবাই জানেন, আপনারা নিজেরা বুঝতে পারছেন। উনি সেই তদন্ত করার পরে 1 মাস 10 দিনের মাথায় উনি 22শে অক্টোবর সরকারের কাছে 162 পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন দাখিল করলেন। এবং সেই তদন্ত প্রতিবেদনের ভেতরেও বিভিন্ন ধরনের কিন্তু তর্ক বিতর্ক রয়ে গেছে, যদিও বিচারিক একটি তদন্ত কমিটি ছিল। দুঃখজনক এখানেই তারপরে শুরু হলো সবচেয়ে বড় নেক্কারজনক ঘটনা এবং নাটক, জজ মিয়া নাটক। যেখানে একটা দেশের জাতির পিতার কন্যা এবং বিরোধী দলের নেত্রী, তাকে হত্যার উদ্দেশ্যে
ওই আওয়ামী লীগের সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ ওই জায়গায় ছিলেন। 15 আগস্টে কি হয়েছিল? জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। আর অপর যারা ছিলেন সবাই তার পরিবারের সদস্য বা কোনোভাবে আত্মীয়। আব্দুর রফসেন নিয়াবাত একজন মন্ত্রী ছিলেন, শেখ ফজলুল হক মনি মন্ত্রী ছিলেন, কিন্তু তারা তো পারস্পরিক আত্মীয় ছিলেন। একটি পরিবারকে টার্গেট করা হয়েছিল যেন কোনো দিন এই পরিবার বাংলাদেশের স্বাধীনতা অর্জন করলে যেন বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ না করতে পারে, সেই চক্রান্ত তারা তো মেতে উঠেছিলেন। পরবর্তী স্বাধীনতার যে আরও স্তম্ভ, 4টা মূল স্তম্ভ ছিল আমাদের, জাতীয় 4 নেতাকে হত্যা করে তো বাংলাদেশকে শেষ করে দেওয়া হলো। ঠিক সেই যে অসমাপ্ত কাজটা ছিল, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী ওই জায়গায় উপস্থিত তার সমস্ত দলের নেতাকর্মীকে নিয়ে, সেই জায়গায় আপনি এই ধরনের অ্যাটাক করার মানেটা কি? পুরো আওয়ামী লীগকে শেষ করে দেয়, যেটা 15 আগস্টে তারা করেন নাই। সেই অসমাপ্ত কাজটাই কিন্তু 21 আগস্টে 2004 সালে তারা এই পরিকল্পনা করেছিলেন। এবং আমি একটু বলে নেই যে এই মামলাটা দেরি হওয়ার কারণ, জজ মিয়া নাটক করে তারা একবার দেরি করেছে। চার্জশিট যখন দেয়া হলো আপনি 2008 সালের 11 জুন মুফতি হান্নান সহ 22 জনের বিরুদ্ধে, কিন্তু সেটা যে গ্রহণযোগ্য না, তথ্য উপাত্ত বা প্রমাণ, বিদেশি যে ইনফরমেশন বা সব ধরনের আপনি তদন্ত করে পাওয়া গেছে, সেই জন্য পরে আবার সম্পূরক চার্জশিটের ব্যবস্থা করা হয়। সেটা দেওয়া হয়েছিল 2011 সালের 3রা জুলাই। এবং সেখানে আপনার এই তারেক রহমান, হারিস চৌধুরী বা অপর যারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। এরপরে আপনার এই তদন্ত, স্যার বলতে পারেন ভালো, তদন্তে কিন্তু আপনার 7 বছরে 6বার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করতে হয়েছে প্রয়োজনে। আপনার কাছে আসবো আমরা, তার আগে মামলার তদন্তর পর্যায়টা একটু জেনে আসি। মোহাম্মদ মোখলেসুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি পুলিশে কর্মরত ছিলেন এবং ওই সময় যে তদন্ত কর্মকর্তা বারবার পরিবর্তন করা হলো এবং একাধিকবার এই মামলায় অভিযোগপত্র দেয়া হলো, এবং এটি যেহেতু একটি ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড, এগুলো মানে আপনি যদি সভ্য দুনিয়ায় আপনি এগুলোকে খোঁজেন, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা যেভাবে দিনের বেলায় জনসমক্ষে জনতার উপর এবং জনতার নেত্রীর উপর একযোগে আক্রমণ শানানো হয়েছে, এরকম আরেকটি ঘটনা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো এই ঘটনার কিন্তু এটা পরম্পরা রয়েছে। জি, ইতিমধ্যেই আমাদের ব্যারিস্টার বাশার সাহেব বলেছেন যে বাংলাদেশটাকে যারা মানতে চায়নি, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, এবং এই কথাগুলো কিন্তু আমরা বলেই আসছি বহু বছর ধরে, যে বাংলাদেশকে পেছনের দিকে ফিরিয়ে নেওয়ার একটি চক্রান্ত হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, এবং পাশাপাশিভাবে তার যত প্রগতিশীল রাজনৈতিক চিন্তা চেতনা ছিল, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যতগুলো কলাকৌশল তার ছিল, সমস্ত কিছু ঘুরিয়ে পেছন দিকে ফেরত নেওয়া, ওই সাম্প্রদায়িকতা, ওই জঙ্গিবাদ, ওই পাকিস্তানি ধর্মান্ধতা, এই সমস্তর দিকে কিন্তু দেশটাকে ধাবিত করার চেষ্টা করা হয়েছে। এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করার পরেও এই খুনিরা নিশ্চিত হতে পারে নাই যে তাদের এজেন্ডা বাস্তবায়িত করা যাবে না যদি না তার পরিবারের যে অবশিষ্ট 2 জন সদস্য জীবিত আছেন তাদেরকে নিধন করা না যায়। সেই পরিকল্পনার অংশ হিসাবেই আমি মনে করি যে আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেদিনকার বিরোধী দলের নেত্রী, তার উপর এই প্রকাশ্যে হামলাটা চালানো হয়। এবং দেখবেন যে প্রতি ধাপে ধাপে এটাকে কিন্তু বাধা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে, যাতে করে এর বিচারটা যথাযথভাবে না হয়, তদন্তগুলো যথাযথভাবে না হয়, এবং মামলা নিতে গড়িমসি করা, মামলা কোন থানার জুরিডিকশনে সেগুলো নিয়ে ঝামেলা করা, তারপর মামলা তদন্ত করবে কে, একবার ডিবিতে যায়, একবার সিআইডিতে আসে। তো এই করতে করতে কিন্তু তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন হতে থাকে, এবং এরই ধারাবাহিকতায় তারা একটা দেখুন সেই সময়কার শাসনামলের কিন্তু এর তদন্ত শেষ হয়নি, চার্জশিটটা কিন্তু দেওয়া হয়নি। চার্জশিটটা দেওয়া হয়েছে 2008 সালে। 8 সালে এসে যখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তার মানে এখানেও বোঝা যায় যে ওই পরিস্থিতিটা
আমলটা যদি থাকতো তাহলে এই মামলার যে কি ভবিষ্যৎ হতো তাহলে কিন্তু আমরা এখনো একটু আন্দাজ করতে পারি। তো রেজিম যেহেতু চেঞ্জ হয়ে গিয়েছে, রেজিম চেঞ্জ হওয়ার পরে একটা আইওয়াশের মতো করে একটা চার্জশিট সেখানে দেওয়া হয়েছিল 2008 সালে। সেখানে মুফতি হান্নান এবং তার সাঙ্গপাঙ্গরা কিছু ছিল, এবং এটা একটা অর্ধেক ফলাফল, তদন্তের ফলাফল, সেটার অনুযায়ী একটা চার্জশিট দেওয়া হয়েছিল। এবং ওই যে এক রিজিম থেকে আরেক রিজিমে এসে চার্জশিট দেওয়ার জন্য তদন্তকারী অফিসার পরিবর্তন করতে হয়েছে। তারপর আবার এটাকে রিভাইভ করে একটা সাপ্লিমেন্টারি নতুন করে তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট বা তদন্ত করার জন্য তদন্তকারী অফিসার নিয়োগ করতে হয়েছে। এইগুলো কারণের জন্যই কিন্তু তদন্তকারী অফিসারদের পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। মোখলেসুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। আবু আলম মোহাম্মদ শহীদ খান, যেটি মোখলেসুর রহমান বললেন যে কেন বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন, এবং সেটি একটি প্রতিমান হয় যে তখন যে অভিযোগপত্র দেওয়া হলো সেটিও আংশিক ছিল। এ ধরনের একটি ঘটনায় কেন বারবার এই তদন্ত কার্যক্রমকে বাধাগ্রস্ত করা, এবং যেটি ব্যারিস্টার বাশারের কথায় ফুটে আসলো যে সরাসরি প্রশাসনের একটি হস্তক্ষেপ সেখানে ছিল, কিন্তু আমরা এই ধরনের মামলার ক্ষেত্রে যেখানে সহযোগিতা করার কথা, মানবাধিকারকে তুলে ধরার কথা, আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা যেখানে আমরা বলি, ন্যায় বিচারের কথা বলি, সেখানে ন্যায় বিচারকে বাধাগ্রস্ত হয় কেন? বাধাগ্রস্ত হয় কারণ সরকার এবং রাষ্ট্রযন্ত্র যদি কোনো অপরাধের সাথে যুক্ত থাকে তখন তারা চেষ্টা করে যে সরকারকে এবং রাষ্ট্রযন্ত্রকে এটার বাইরে রেখে অন্য কিছু করা। এই জন্যই তো সংলাপ রচিত হয়, এই জন্যই জজ মিয়া নাটক তৈরি হয় এবং আসল অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করা হয়। এবং এখানে একটা আমরা কি শিখলাম এই ঘটনা থেকে? ঘটনার বর্ণনা আমরা শুনলাম, এটা একটা নৃশংসতম ঘটনা এবং দেশের বিরোধী দলীয় নেতা এবং তাদের যে পুরা আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র। এটা এখন প্রতীয়মান হয়েছে এবং এটা মামলা রায় হয়েছে, সুতরাং এটা প্রতিষ্ঠিত সত্য এখন। কিন্তু আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আপনি যে অবস্থায় থাকেন, আপনি যেটা বলছেন প্রশাসন, রাজনৈতিক দল এবং প্রশাসন, আপনি যে অবস্থায় থাকেন আমাদেরকে মনে রাখতে হবে যে এইটা পার্মানেন্ট কোনো জিনিস না। ক্ষমতা পার্মানেন্ট না, সেটা রাজনৈতিক ক্ষমতা হোক, সেটা পুলিশের ক্ষমতা হোক, সেটা প্রশাসনের ক্ষমতা হোক, সেটা জুডিশিয়ারির ক্ষমতা হোক। মানে আমি বলছি যে দায়িত্ব, এটাকে আমরা ক্ষমতা হিসেবে দেখি খুব নেগেটিভলি। আমি মোখলেস, আমরা বিশ্বাস করি যে এটা আমাদের দায়িত্ব, জনগণের প্রতি আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের কিন্তু একটা আছে, লিমিট আছে। আমার একটা বয়স পর্যন্ত আমি দায়িত্ব পালন করব, আমি এই বিভিন্ন রেজিমে দায়িত্ব পালন করব, সুতরাং রেজিম পরিবর্তন হবে। আপনি দেখবেন যে এই মামলায় কিন্তু 2 জন পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তারা কিন্তু 2 বছর করে সাজাপ্রাপ্ত হয়েছেন। তারা সরাসরি এই ঘটনার সাথে জড়িত না থাকলেও তাদের বিরুদ্ধে অবহেলার বিষয়টা আনা হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের সময়ে এই মামলায় জজ মিয়া নাটক হয়েছে, তখন আইজিপি সাহেব এটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারেনি, তো সেটাও কিন্তু অপরাধের পর্যায়ে চলে গেছে। তো আপনি এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আপনি যত শক্তিশালী হন, যত ক্ষমতাবান হন, যেভাবেই হন, কিন্তু আপনাকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়া হতে হবে। 16 বছর পরে হলেও কিন্তু আজকে বিচার হয়েছে। বঙ্গবন্ধুকে খুন করার পরেও ওরা ভেবেছিল ইনডেমিনিটি পেয়েছিল, পুরস্কৃত হয়েছিল এবং বিভিন্ন জায়গায় সদর পেয়ে তারা নিজেরা ঘোষণা করেছে আমরাই খুনি, এবং কিন্তু তাদেরও কিন্তু রেজিম চেঞ্জ বা যেখানে পরিবর্তনের কারণে তাদেরকেও কিন্তু সাজাপ্রাপ্ত হতে হচ্ছে, এবং এখনও যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের অপরাধের যে দণ্ড হয়েছে ফাঁসিতে ঝুলানো হচ্ছে। তো এইখান থেকে শিক্ষাটা এটা হওয়া উচিত যে আমরা আমাদেরকে রাজনীতিবিদ হই, প্রশাসক হই, পুলিশ হই, যে কোনো অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য হই, আমাদের কিন্তু আমাদের যে দায়িত্ব, এই দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে। আমরা যদি দায়িত্ব ঠিকমতো পালন না করি তাহলে আমাদেরকে এরকম বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। আমরা যতই নাটক লিখবো ওই নাটকের সংলাপ দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। পরে আপনাকে ওখানে বিচারের সম্মুখীন হবেন এবং আপনি বিচারের যে রায় হবে সেই দণ্ড আপনার কাঁধে নিয়ে যেতে হবে। এটা ফাঁসি হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে, অন্য কিছু হতে পারে। আমি শুধু এখানে একটা জিনিস বলতে চাই যে এই রায় 16 বছর হয়েছে, 14 বছর আগে কিন্তু রায় হয়েছে। এই রায়ের কিন্তু প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। এটা একটা খুবই সেন্সিটিভ মামলায় যে এটা কিন্তু সাধারণ কোনো হত্যা মামলা না। আমরা জানি যে হাইকোর্টে যে ডেথ রেফারেন্সে অনেক হত্যা মামলা পেন্ডিং আছে, কিন্তু এটা একজন সাধারণ মানুষকে হত্যা করার মামলা না বা সাধারণ কোনো মামলা না। এই মামলাটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে, এবং সেই সময় তিনি
বিরোধী দলের নেত্রী ছিলেন, তাকে এবং তার দলকে নিশ্চিহ্ন করার জন্য একটা প্ল্যান পরিকল্পিত হত্যাকাণ্ডর চেষ্টা, এবং ওখানে 24 জন, তাই না, 24 জন মারা গেছেন, সেখানে আমাদের রাষ্ট্রপতির স্ত্রীও মারা গেছেন। সুতরাং একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা। এই মামলায় সরকারের যারা এখন সরকারে আছেন, বঙ্গবন্ধু কন্যা তো সরকারের প্রধানমন্ত্রী যারা আছেন, এবং সরকারের যে যারা এই মামলা পরিচালনা করছেন, তাদের যে পরিমাণ অ্যাক্টিভিটি থাকা দরকার, যে পরিমাণ উদ্যোগ থাকা দরকার, সেই পরিমাণ উদ্যোগ একজন নাগরিক হিসেবে আমি মিস করছি। এটাকে দ্রুত, যেটা ডেথ রেফারেন্স হোক, অ্যাপিলটা হোক, এগুলোতে দ্রুত আমাদেরকে কাজ করতে হবে। এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ মামলাকে সিরিয়াল ব্রেক করে সামনে নেওয়ার অনেক উদাহরণ আছে, এবং এটাকে উদাহরণ করতে হবে। কারণ হলো এই ধরনের মামলার যদি বিচারটা সম্পন্ন না হয়, আমরা রেজিম চেঞ্জের কথা বলছি, আজকে যদি আবারও রেজিম চেঞ্জ হয়, তখন দেখা যাবে যে এই মামলা থেকে আরেকবার নতুন করে চার্জশিট, নতুন করে রিভিউ, নতুন কিছু, তারপর দেখা যাবে যে এই যে কষ্টটা করলেন সবাই মিলে এবং এটার যে সত্যটা বের হয়ে আসলো, তখন আবারও একটা জজ মিয়া নাটকের সংলাপ লেখার চেষ্টা করা হবে। সুতরাং এই সুযোগ তো কাউকে দেওয়া যেতে পারে না। সেই সুযোগের জন্য অনেকে অপেক্ষায় থাকে। যাদের এখন ডেথ রেফারেন্স আছেন, তারা খুব আরামে কোর্টে আছেন, ইয়েতে আছেন, জেলখানায় আছেন, খুব আরামে জীবনযাপন করছেন। তারা ভাবতেছেন এই তো আমরা এই একটু কয়েক বছর যদি অতিক্রম করতে পারি, তাহলে হয়তো আমরা বেঁচে যাব। কিন্তু তাদেরকে তো এই বাঁচার স্বাদটা দেওয়া যাবে না। এইসব মামলায় অবশ্যই বিচার ত্বরান্বিত করতে হবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই ঘটনায় বেশ কয়েকজন সংসদ সদস্য আহত হয়েছিলেন, তখন বিরোধী দলের সদস্য তারা, এবং সংসদে গিয়ে তখন এটার উপরে কথা বলার জন্য তারা চেষ্টা করেছিলেন, তখন কথা বলতে দেওয়া হয়নি, সেই সময় তারা বয়কটও করেছিলেন। এ ধরনের মামলা যখন হয় বা এই ধরনের একটি ঘটনায় এই রাজনৈতিক যে হস্তক্ষেপ বা সরাসরি যে রাষ্ট্রযন্ত্রের কথা যে অভিযোগ ব্যারিস্টার বাশার তুললেন, এই কেন আসে বা কি কারণে, এটি কি আদর্শগত কোনো বিষয় থাকে নাকি নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এই ধরনের ঘটনা? না, এইসব করে কেউ ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি, পারবেও না, বা অতীত ইতিহাস বলে কখনো পাকাপোক্ত হয় না। মানসিক দৈন্যতা এবং একটা আক্রোশ, আদর্শিক দ্বন্দ্ব, এটা এখানে কাজ করে। আমাদের জন্য খুব দুঃখজনক যে রিজিম চেঞ্জ হওয়ার সাথে সাথে ইনভেস্টিগেশনের নেচার চেঞ্জ হয়, অথবা ইনভেস্টিগেশন পূর্ণাঙ্গ হতে গেতে রিজিম চেঞ্জ হতে হয়। এটার কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই হিউজ পলিটিক্যাল ইন্টারফারেন্স। আমি এমপি হওয়ার কারণে প্রশাসনের সাথে বা পুলিশের সাথে একান্তে কাজ করে দেখেছি যে বাংলাদেশের পুলিশ যে কোনো ধরনের অপরাধ খুব সুষ্ঠুভাবে তদন্ত করার দক্ষতা এবং যোগ্যতা রাখে, যদি তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয়, সেটা যে রিজিমই হোক। কিন্তু যখন ইন্টারফারেন্সটা অনেক অতিমাত্রা হয়, তখন অনেক ক্ষেত্রেই তারা সঠিক তদন্ত করতে পারে না। তখন তারা লিঙ্গার করে, চার্জশিট দেয় না, অথবা একটা গোজামিল চার্জশিট দেয়, যেটা পড়েই বোঝা যায় যে এটা আসলে প্রেশারাইজড হয়ে গেছে। আমরা পড়েই বুঝতে পারি যে এখানে আইও সাহেবকে প্রেশার দেওয়া হয়েছে, ওসি সাহেবকে প্রেশার দেওয়া হয়েছে, এমনভাবে লিখেছে যে লেখার মধ্যেই একটা আর্ট থাকে, ওটাও একটা দক্ষতা। কিন্তু মূল প্রবলেমটা হচ্ছে প্রতিষ্ঠান হিসেবে কেন এই ইনভেস্টিগেশন এজেন্সিগুলোকে আমরা দাঁড়া করাতে পারি নাই। এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা। যদি প্রতিষ্ঠান হিসাবে, এটা তো এফবিআই নিয়ে তো এ ধরনের প্রবলেম হয় না, এনওয়াইপিডি নিয়ে তো এ ধরনের প্রবলেম হয় না, স্কটল্যান্ড ইয়ার্ড নিয়ে তো এরকম প্রবলেম হয় না। শুধু বাংলাদেশেই এই প্রবলেমটা হচ্ছে, এখনও হচ্ছে, আগেও হতো, তবে মাত্রা কমে গেছে, এটা সত্য। আমাদের এই 21শে আগস্টের ঘটনায় বিএনপির আমলে হয়েছে বলেই আমরা বিএনপিকে দায়ী করব তা না, কিন্তু সেই পরবর্তী ঘটনা প্রবাহগুলো, একটা আমি খুব সেকেন্ডারি সোর্স থেকে বলছি, কারণ আমি সেই সময় লন্ডনে ছিলাম, পরবর্তীতে দেখা গেছে পরের দিন বা 2-3 দিন পরই ওই জায়গাটা পানি দিয়ে পুরো ওয়াশ করা হয়েছে। অর্থাৎ ক্রাইম সিনটাকে ফার্দার এভিডেন্স কালেক্ট করার সুযোগগুলোকে প্রথমেই অনেকটা নষ্ট করে দেওয়া হয়েছে। সেকেন্ড যেটা হয়েছে, ওই দিন রাতেই একটা ফ্লাইট ঢাকা ছেড়েছিল, এটাও আমার সেকেন্ডারি সোর্স থেকে বলা, এবং সেখানে কারা ছিল, কী ছিল, এটা একটা ইঙ্গিতবাহী। তৃতীয় একটা সোর্স হচ্ছে আহমেদ মুসা নামে একজন জার্নালিস্ট, খুব ফেয়ার জার্নালিস্ট, উনি একটা বই লিখেছেন 111-কে যেমন দেখেছি, উনি মান্নান ভূঁইয়া সাহেবের পিএস ছিলেন এবং খুব ঘনিষ্ঠ ছিলেন। উনি ওই দিনের ঘটনার কুইক রিয়াকশন, মান্নান ভূঁইয়ার একটা রিয়াকশন ওনার বইতে লিখেছেন, সেই রিয়াকশনটাও খুব ইঙ্গিতবাহী। চতুর্থ হচ্ছে সংসদে যখন আওয়ামী লীগ কথা বলতে ছিল পয়েন্ট অফ অর্ডারে, এত বড় ঘটনার পরে, এত বড় দুঃখ, এত বড় ক্ষোভের পরে মাননীয় স্পিকার সেই সময় পয়েন্ট অফ অর্ডারে আওয়ামী লীগের এমপিদেরকে কোনো সুযোগ দেন না। শুধু তাই না, সেই সময় বিএনপিপন্থী একজন বলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছে। এর থেকে লজ্জাকর এবং দুঃখকর স্টেটমেন্ট আর হতে পারে না। দেন আসলো জজ মিয়া নাটক। জজ মিয়া নাটক কেন আসলো? কারণ বাংলাদেশের ইনভেস্টিগেশন কাঠামোতেই আপনি যদি একটা 164 নিতে পারেন, তাহলে আপনার ইনভেস্টিগেশন আর করা লাগছে না। এখন সেটা আপনি জোর করে নেন, ক্রস ফায়ারের ভয় দেখায় নেন, টর্চার করে নেন, যেভাবেই নেন,
যখন হুমায়ুন আজাদ সাহেবকে ওই একই সময়ের কাছাকাছি সময়ে ঢাকা ভার্সিটিতে অনেকে আঘাত করলো, আপনার যদি মনে থাকে, আমার বন্ধু আব্বাস ছাত্রলীগের নেতা, তাকে সেই সময় উল্টিয়ে পিটানো হয়েছিল একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য যে তুমি হুমায়ুন আজাদকে অ্যাটাক করেছো। একদম এটা আমি নিজেই আই উইটনেস, সেই সময় জানতাম। তো এই যে 164 নিলেই সব কিছু ফুল স্টপ, এইটা থেকে বের হয়ে আসতে হবে। একটা সায়েন্টিফিক এভিডেন্স বেসড ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সায়েন্টিফিক এভিডেন্স বেসড ক্রিমিনাল ইনভেস্টিগেশন সিস্টেম, যেখানে ডিএনএ এভিডেন্স থাকবে, সিসি ক্যামেরা এভিডেন্স থাকবে, ফিঙ্গারপ্রিন্ট এভিডেন্স থাকবে, ক্রাইম সিন ভিজিট থাকবে, ক্রাইম সিন ফটোগ্রাফি থাকবে, ফরেনসিক থাকবে, ব্যালিস্টিক থাকবে। এগুলো যখন আপনি তৈরি করবেন, বা এগুলোর সক্ষমতা বাংলাদেশি পুলিশের আছে কিন্তু লিমিটেড মাত্রায় আছে, বাজেটারি অ্যালোকেশন বা অন্য অনেক কিছু সমস্যা আছে, তখন স্বাভাবিকভাবেই আপনার এই অকুলার এভিডেন্স বা আই উইটনেস অথবা পিটিএ 164 নেওয়া, এটার টেন্ডেন্সি কমে যাবে। এই মামলায় 200 কতজন সাক্ষী নেওয়া হয়েছে, কোনো প্রয়োজন নেই। 225 জন সাক্ষী কি বলেছে পড়ে দেখবেন, 185 জন বা 200 জন একই কথা বলেছে, সেম কথা সেমভাবে। কোনো দরকার ছিল না যদি আমার সায়েন্টিফিক এভিডেন্স থাকতো যে ওখানে গ্রেনেডগুলোর স্যাম্পল পাওয়া গেছে, সেটা কার কাছ থেকে পাওয়া গেছে, বা অস্ত্রের মধ্যে কার হাতের ছাপ আছে, বা আরও অনেক এভিডেন্স আছে, সিসি ক্যামেরা বা অনেক কিছু, বা কনস্পাইরেসি থিওরি, যেটা কনস্পাইরেসি হয়েছে, যেমন আপনার বিডিআর পিলখানা হত্যা মামলার কনস্পাইরেসিটা আইনে এভাবে মানে এভিডেন্স এভাবে আসছে যে আগের দিন তারা কারা কারা মিটিং করেছিল, বসেছিল। কনস্পাইরেসিটা যদি চলে আসে, ষড়যন্ত্রটা, তাহলে 220-25 বা 300 সাক্ষীর কোনো প্রয়োজন হয় না। আপনার একটা ফ্যাক্ট প্রমাণের জন্য একটা সাক্ষী যথেষ্ট। কিন্তু যখন আপনার এই ধরনের চাঞ্চল্যকর মামলায় দেখা যাচ্ছে 600, 700, 300, 400 আই উইটনেস দেওয়া হচ্ছে, সাক্ষী দেওয়া হচ্ছে, আননেসেসারি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা বলছি 16 বছর, আসলে তো রায়টা হয়েছে 11 সালে, সেখান থেকে এখন 9 বছর। স্বাভাবিক বিচারে হাইকোর্টে যে কোনো চার্জশিট হয়েছে 11 সালে, সরি, তাহলে রায় হচ্ছে 18 সালে। তো বেসিক্যালি চার্জশিট থেকে রায় হচ্ছে 6 থেকে 7 বছর। তো বেসিক্যালি আমাদের নর্মালি হাইকোর্টে যে কোনো মামলা 25 বছর লাগে পেপার বুক করতে, মানে ইউজুয়াল টাইমে। তবে এই ধরনের মামলায় ডেফিনেটলি অ্যাটর্নি জেনারেল মহোদয় উনি আউট অফ কোর্ট পারমিশন নিয়ে আলাদা করে অবশ্যই করতে, পেপার বুক করতে পারেন। তো সেইটা করা উচিত ছিল। দ্বিতীয় যেটা হচ্ছে, এই 21শে আগস্ট এবং পরবর্তীতে 111-এ মাননীয় প্রধানমন্ত্রী অ্যারেস্ট হওয়া, এই দুটি ঘটনা আমাদের দেশের জন্য খুব ইঙ্গিতবাহী। কারণ এরপরে আওয়ামী লীগ বেসিক্যালি আর কোনো ভুলের রাজনীতি বা ছাড় দেওয়ার রাজনীতির মধ্যে আওয়ামী লীগ আর থাকার সুযোগ নেই। আওয়ামী লীগ এরপরে একমুখী আগাচ্ছে এবং সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজিংয়ের সুযোগ আওয়ামী লীগের জন্য আর রাখা হয়নি। এটা একটা আমাদের জন্য আমরা একটা বিরতি নিয়ে আসবো। জি, বেশ সময় হতে পারবে, আমরা একটা বিরতি নেব। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা এসটিভির সংলাপ। আমরা বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার বাশার যেটি বলছিলেন, ব্যারিস্টার শামীম হেদার পাটোয়ারি, যে এই মামলা, বিশেষ করে এই ধরনের মামলা যে সাধারণ নিয়মে বা সাধারণ সময়সীমার মধ্যে শুনানি করলে যেটি অনেক সময় হয়তো লাগবে, কিন্তু এ ধরনের মামলা কি হাইকোর্টে যেহেতু পেপার বুক প্রস্তুত আছে, আমরা কি বা দেশবাসীকে আশা করতে পারে অগ্রাধিকার ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি হবে? না, অবশ্যই। দেখেন, আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই, লানেট অ্যাটর্নি জেনারেল সাহেবের কিন্তু এই মামলার আন্তরিকতা এবং তার যে এই মামলাতে যতটুকু এফোর্ট দেওয়া, উনি তার চেয়ে মোর দ্যান দ্যাট হি ইজ গিভিং দ্যাট। কিন্তু এখানে মহিলা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই, বিচারিক আদালতে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সব মামলা শুনানি হয়। ইতিমধ্যে পেপার বুক প্রস্তুত হয়ে গেছে এবং এই প্যান্ডামিকের কারণে আমাদের 5 মাসের বেশি সময় আদালতের স্বাভাবিক কার্যক্রম একদমই বন্ধ ছিল। এখনও শুরু হয়েছে, সেটা কিন্তু আপনার ওই ভার্চুয়ালি এবং ফিজিক্যালি দুইটা ওয়েতে চলছে। আদালতের একটা স্বাভাবিক অবস্থাও আসতে হবে। তবে এই ক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করেই রাষ্ট্রপক্ষ মহামান্য আদালতে অবশ্যই আবেদন জানাবে যেন অন্যান্য মামলার চেয়ে এই মামলাটাকে একটু আলাদাভাবে প্রায়োরিটি দিয়ে একটু গুরুত্ব সহকারে জানাবে। কারণ এটা জাতীয় বিষয়। স্যার যেটা বলেছেন যে এই মামলার যদি, কারণ দেখতে হবে মামলাটা কী জন্য হয়েছে। তৎকালীন বিরোধী নেত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তার উপরে এবং একটি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক বিরোধী দলে সেই সময় না স্বাধীনতা নেতৃত্ব দানকারী সমস্ত নেতাকর্মী, এটার সাথে বাংলাদেশের অস্তিত্বের একটি সংযোগ রয়েছে। ফলে এই মামলাটাকে 8-10টা মামলার চেয়ে একটু আলাদাভাবে বিবেচনা করেই মহামান্য আদালতে সেটা সাবমিশনও রাখা হবে। এর আগে বহু নজির আছে যে মামলা গুরুত্ব বিবেচনা করে মামলাগুলোকে আগে নিয়ে এসে আপনার দ্রুত হিয়ারিংয়ের ব্যবস্থা করা, শুনানির ব্যবস্থা করে সেই মামলাগুলোকে নিষ্পত্তি করা হয়েছে।
আমরা আশা করি আমরা এই ধরনের উদ্যোগ অবশ্যই নেওয়া হবে। আর আরেকটা জিনিস যে এখানে মামলা ঘটার এতদিন পরে কেন আজও এই বিচারটা সর্বশেষ পর্যায়ে নিষ্পত্তি করা সম্ভব হলো না। স্যাররা বলেছেন যে রিজিম পরিবর্তন হয়ে গেলে সেখানে আন্তরিকতা দূরে থাকুক, কাউকে তো ওটা করতেই দেওয়া হয় না এবং সেই ব্যক্তিদেরকে সরিয়ে দেওয়া হয় বা পানিশমেন্ট করা হয়, জেলে দেওয়া হয়। তো এখন যেহেতু একটা পরিবর্তন এসছে, অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আর একটা জিনিস যে আমাদের ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ভাই মানে মাননীয় সংসদ সদস্য উনি একটা কথা বলেছিলেন যে পার্লামেন্টে পয়েন্ট অফ অর্ডারের কথা বলতে দেয় নাই এবং একজন নাকি বলেছিলেন যে আমাদের মাননীয় নেত্রী ভেঙে ব্যাগে নিয়ে গেছেন। ওই একজন ব্যক্তি কে? ওই একজন ব্যক্তি আপনার বেগম খালেদা, যে আমি কোট আনকোট করি, ওনাকে মারতে যাবে কে? শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। একটা দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীর উপরে আঘাত তদন্ত করেন, তারপরে সব কিছু তথ্য উপাত্ত নিয়ে কথা বলেন, উনি পার্লামেন্টে এই কথাটা বললেন কি হবে? এতেই তো বোঝা যায় যে তারা কি চেয়েছিলেন, কি করেছেন, কি করতে চান। সরাসরি উনি এইভাবে দায়িত্বহীনভাবে পার্লামেন্টের মতো জায়গায় উনি বলে ফেললেন। এবং আপনার লুৎফুজ্জামান বাবর সাহেব বলেছিলেন উই আর লুকিং ফর শত্রুজ, মানে চিন্তা করে দেখেন তাদের দায়িত্বহীনতার জায়গাগুলো কি। এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবেশে তৎকালীন সাধারণ সম্পাদক আজিজুল হক আপনার ওই যে বাড়ি হেলাল, উনি বলেছিলেন, ছাত্র দলের সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাধারণ সম্পাদক তৎকালীন, যে সাবের হোসেন চৌধুরীকে রিমান্ডে নিলেই নাকি প্রকৃত তথ্য বের হয়ে আসবে। এবং তাদের এই যে কথাগুলো একের পর এক ওনারা যে বলে গেছেন আমাদের নেতৃবৃন্দের বিষয়ে। এবং 30শে আগস্ট 2004 সালে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া একাধিক মন্ত্রীকে 15 আগস্টের গ্রেনেড হামলার জন্য দায়ী করেন। 21 আগস্টে এই যে বিষয়গুলো, তো একাধিক মন্ত্রী এই যে গ্রেনেড হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী যে করলেন, ওনারা আওয়ামী লীগকে দায়ী করছে 21 আগস্টে গ্রেনেড হামলার জন্য। আপনারা তো দায়িত্বশীল মন্ত্রী পর্যায়ের, প্রধানমন্ত্রী পর্যায়ের বা আপনার নেতৃস্থানীয়, আপনারা এই কথাগুলি বলেই তো বোঝা যায় যে আপনারা এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং বিষয়টাকে কত হালকাভাবে নিয়েছিলেন। এবং এর সাথে কে কে জড়িত ছিল আমি আপনাকে একটু বলি। দেখেন, এই যে আব্দুল সালাম যে পিন্টু তৎকালীন আপনার প্রতিমন্ত্রী ছিলেন, তার ভাই, ওনারা এর সাথে যে ইসলামিক উগ্রবাদী যে জঙ্গি সংগঠনগুলো ছিল তৎকালীন সময়ে আপনার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যারা তালেবানের হয়ে যুদ্ধ করতে গেছে, আমি প্রায় 10 থেকে 12টা নাম আপনাকে আব্দুল হান্নান, মুফতি হান্নান সহ আমি বলতে পারি, তারা সবাই ওখানে অংশগ্রহণ করেছে, যুদ্ধ করেছে, প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশে চর অঞ্চলে এবং আপনার এই যে হিল ট্র্যাক্সে এই সমস্ত অঞ্চলে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদের যে অনুসারী যারা ছিলেন। এইভাবে তাদেরকে আর্মি একটা কমান্ডিং সিস্টেমে এবং প্রশিক্ষণে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে কিন্তু প্রশিক্ষিত করে এই হত্যাকাণ্ডের নীল নকশা করা হয়। এবং এই যে আপনার এর সাথে আপনার এই যে কাশ্মীরের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিন, তেহরিকি জেহাদিল ইসলাম, লস্করি তৈয়বা, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এই যে ISI ও আপনার মায়ানমারের আরাকান যে আপনার রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO, এরা কিন্তু এর সাথে সম্পৃক্ত ছিল। এবং কীভাবে সম্পৃক্ত ছিল, আপনার এই যে আব্দুল সালাম পিন্টুর ভাই মৌলানা তাজউদ্দিন, উনি পাকিস্তানের মাদ্রাসায় লেখাপড়া যখন করেন সেই সময় এই সমস্ত জঙ্গি সংগঠনের সাথে তার একটা সখ্যতা ছিল। এবং উনি 2003 সালে কাশ্মীর ভিত্তিক যে আপনার যে হিজবুল মুজাহিদের নেতা আসামি আব্দুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট ও তেহরিকি জিহাদিল ইসলামী TJI নেতা মুজাফর শাহ ও মৌলানা তাজউদ্দিন, তারা একসাথে বাংলাদেশে প্রবেশ করেন। ফলে এটি শুধু বাংলাদেশে কয়েকজন ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এর সাথে আন্তর্জাতিক ষড়যন্ত্রও জড়িত ছিল। এবং এইগুলোকে বাস্তবায়ন করেছে বিএনপি এবং বিএনপির যারা নেতৃস্থানীয় ছিলেন তারা সকলে। এবং আরও একটা আমি তথ্য দিয়ে শেষ করি, 16ই আগস্ট মিন্টু রোডের বাবরের বাসায় ওনারা বৈঠক করেছেন। এর আগে তো আপনার মোহাম্মদপুরে বাড্ডায় মুফতি হান্নান করেছেন, কিন্তু যখন দিন ঘনিয়ে আসলো সেই সময় 16ই আগস্ট মিন্টু রোডের বাবরের বাসায় একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার সরকারি বাসভবনে বিরোধী দলের নেত্রীকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নে মিটিং হচ্ছে। 18 আগস্ট আব্দুল সালাম পিন্টুর বাসায় সেখানে মিটিং করা হয়েছে। এবং 20শে আগস্ট পিন্টুর ধানমন্ডির বাসভবনে এবং মুফতি হান্নানের বাড্ডা অফিসে মিটিং করা হয়। এবং সবগুলো মিটিংয়ে সরাসরি সম্পৃক্ততা ছিল তারেক রহমানের। ফলে বোঝা যাচ্ছে যে বিএনপি রাজনৈতিক দল এবং তৎকালীন যে তারা সরকারে থাকা অবস্থায় যে প্রশাসন এবং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সমন্বয়ের মাধ্যমে তারা বাংলাদেশের
আওয়ামী লীগ যে আপনার ধর্মনিরপেক্ষতা সেটাকে তারা একটা ভুল পথে নিয়ে যে বাংলাদেশে উগ্র ইসলামিক চিন্তা ভাবনা এবং এই সংগঠন এই জঙ্গিদেরকে সম্পৃক্ত করে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। ব্যারিস্টার বাশার আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ মুখলেসুর রহমান, যেটি ব্যারিস্টার বাশার কয়েকজনের নাম উল্লেখ করেন, তৎকালীন মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন যারা, তাদের কথা তিনি উল্লেখ করেন মামলার তদন্তের মধ্যে সেটি আসছে। আসলে কি পুলিশ তার পেশাদারিত্ব হারিয়ে ফেলছিল, নাকি রাজনৈতিক প্রভাবটা অতিমাত্রায় থাকায় তারা সঠিকভাবে তখন কাজটা করতে পারেনি? দেখুন, যে প্রেক্ষাপট, এটার তো একটা বিস্তৃত প্রেক্ষাপট আছে। এখানে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা ব্যারিস্টার সাহেব বললেন, এবং এর পেছনে একটি সুদূর প্রসারী রাজনৈতিক চিন্তাভাবনাও আছে। বাংলাদেশে জঙ্গিতন্ত্রের উত্থান, জি, যে প্রক্রিয়াগুলো আমরা দেখেছি 90, 92, 93-তে, মানে মহাসমাবেশ করে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই ধরনের স্লোগান কিন্তু আমরা শুনেছি সেই 92-93 সালে। তো সেখান থেকে এগুলার বীজ বপন করে আস্তে আস্তে এগুলোকে বড় করা হয়েছে, এবং বাংলাদেশ থেকে যারা আফগানিস্তানের হয়ে তালেবানদের হয়ে যুদ্ধ করতে গিয়েছিল, সেই মুজাহিদ গ্রুপ বাংলাদেশে ঢুকে তারাও তাদের ভিতরে যে মনোজগতে যে ওই একটা বিপ্লব করার চিন্তাভাবনা, যে জঙ্গিপনা করার যে চিন্তাভাবনা, এবং একটা রেডিক্যালাইজড যে চিন্তাভাবনাগুলো, এগুলো তাদের মনের মধ্যে রয়েছে, এবং তারা এখানে এসে তাদের সংগঠনগুলোকে বিস্তৃত করার চেষ্টা করেছিল, রিক্রুট করার চেষ্টা করেছিল, ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছে, এবং কোনো না কোনো অ্যাকশনে কখনো কখনো যাওয়ার চেষ্টা করেছে। মুফতি হান্নানতে শুধু যে 21শে আগস্টে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন তাই নয়, উনি তো কোটালীপাড়াও সে তো কোটালীপাড়াতেও বোমা, মানে একটা বিশাল বোমা পেতে হেলিপ্যাডে সেই ষড়যন্ত্রের অংশ নিয়েছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সেটা যদি বাস্তবায়িত হতো কি হতো আমরা জানি না। তো এই যে জঙ্গি রাজনীতির যে ধারাবাহিকতা এবং এদের যে পৃষ্ঠপোষকতা যারা দিয়েছে, এদেরকে যারা খাইয়ে পুড়িয়ে বড় করেছে, লালন পালন করেছে, যারা লালন পালন তাদেরকে করেছে, তাদের সাথে এদের বড় রকমের সখ্যতা ছিল, এবং সেই সখ্যতার কারণে একই টেবিলে তারা উঠা বসা করতে পেরেছে। কারো কারো বাসায় গেছে, কোথাও মসজিদে গেছে, কোথাও মাদ্রাসায় গেছে, কোথাও মন্ত্রীর বাসায় গেছে। এইভাবে গিয়ে তারা তাদের ষড়যন্ত্রের জালটা যথাযথভাবে বিস্তৃত করেছে, এবং সময় নির্ধারিত করে সেই সময়ে তারা আঘাতটা হানতে সক্ষম হয়েছিল। সেই আঘাতে 24 জনের মৃত্যু ঘটেছিল। মাননীয় প্রধানমন্ত্রী কোনো মতে তার উপরে তো আক্রমণ তো শুধু 21শে আগস্টই নয়, 1988 সালের কথা যদি মনে রাখেন, চিটাগাংয়ের ম্যাসাকার, লালদিঘির ময়দানের ম্যাসাকার, সেখানেও 24 জন নিহত হয়েছিল। সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার জীবনকে কোনো মতো বাঁচাতে পেরেছিলেন। তাকে হয়তো তার কর্মীরা কোনো মতে তার জীবনটা রক্ষা করতে পেরেছে। একই ধরনের নৃশংস ঘটনা, সেই ঘটনাতেও আপনি দেখবেন যে এফআইআরই তৈরি হয়েছে 5 বছর পরে, এবং তারও 8 বছর পরে তদন্ত শুরু হয়েছে, এবং তার 24 বছর পরে এসে এই বছরই তো বোধহয় মামলা রায় হয়েছে। তো দেখুন, হত্যা তো কাণ্ড যদি ঘটতে পারতো, একটাই তো হতো, দুটোটা তো হতো না। সেই 88 সালে হতে পারতো, সেই কোটালীপাড়াতেও হতে পারতো, সেই 21শে আগস্টে হতে পারতো। তো বলবো যে এটা সৃষ্টিকর্তার অপার দয়া যে আমরা বাংলাদেশকে এখন পর্যন্ত একটি সঠিক ধারায় তার নেতৃত্বে প্রবাহিত করতে সক্ষম হচ্ছি। বাংলাদেশ যে অবস্থায় গিয়েছিল, সে শুধু তাই নয় যে ওইখানেই সমাপ্তি হয়ে গেছে। তারপর জঙ্গির উত্থান হয়েছে না, তারপরে দেশে ব্লগার বলেন, তারপর ভিন্ন মতাবলম্বীদের বলেন, পাদ্রী বলেন,
পুরোহিত বলেন, এদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়নি। এবং হলি আর্টিজান বেকারিতে বিদেশিদেরকে হত্যা করে সারা পৃথিবীতে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে না যে বাংলাদেশ তালেবানি রাষ্ট্র হওয়ার প্রক্রিয়ার মধ্যে এসেছে, আমরা জয়ী হয়েছি, এই তো সময়ের ব্যাপার মাত্র। এবং তারা যদি জয়লাভ করত এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি দৃঢ়ভাবে সাহসিকতার সাথে সম্মুখ সমরে অংশগ্রহণ না করতেন এবং পুলিশকে যদি যথাযথভাবে ডাইরেকশন না দিতে পারতেন, ওই যে আগের যে ডিজাস্টারগুলো সেটার চাইতেও আরও ভয়াবহ রকমের এই ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছিল, এই জঙ্গিপনা যদি আমরা হাত থেকে দেশকে রক্ষা করতে না পারতাম। তো এই যে রাজনীতি, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যেই আছে। এটা যে একেবারে শেষ হয়ে গিয়েছে তা কিন্তু বলা যাবে না, এই ধারাবাহিকতা এখনও আছে। এদের বিরুদ্ধে সচেতন থাকা আমাদের নৈতিক দায়িত্ব। মুখলেসুর রহমান সাহেব, আপনার কাছে আবার আসবো আমি। আবু আলম মোহাম্মদ শহীদ খান, 21শে আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতিতে তার কি প্রভাব আছে, বা বিরোধী দলকে নিঃশেষ করার যে প্রক্রিয়া, এই ঘটনার পরে যে পরবর্তীতে রাজনীতির যে পরিবর্তন বা পরবর্তীতে যে অবস্থার তৈরি হয়েছে, সেটাকে আসলে 21শে আগস্টকে আপনি কিভাবে দেখেন? এটা কতটুকুন দায়ী এই ঘটনায়? আসলে বাংলাদেশের রাজনীতিতে যে বিভিন্ন পরিবর্তন, এটাকে যদি বিবেচনা করতে হয় তাহলে তো প্রথমে 15ই আগস্টে যেতে হবে। আমরা যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাজনীতি করতে পারেন না, এটা তো রাজনীতি, আপনি রাজনীতি করবেন, আপনি তো বঙ্গবন্ধুকে খুন করবেন, তার পরিবারকে খুন করে ফেলবেন, সেটা তো কোনো রাজনীতি না। সুতরাং ওইখানেই তো একটা বড় ধরনের শুরু হয়ে গেল যে বাংলাদেশে আপনি একটা রাজনৈতিক দলের জাতির পিতাকে বা দেশের প্রেসিডেন্ট, উনি তখন সাবেক প্রধানমন্ত্রীকে আপনি খুন করে ফেললেন, কয়েকজন মেজর তারা ষড়যন্ত্র করে তাকে যে বাসায় যেয়ে খুন করে ফেললো। ওইখান থেকে কিন্তু খুনির রাজনীতির সূচনা। এবং এই খুনের যারা বেনিফিশিয়ারি তারাই পরবর্তীতে ক্ষমতায় আসছে। এটা খন্দকার মোশতাক বেনিফিশিয়ারি অফকোর্স, এবং তার সাথে যারা বেনিফিশিয়ারি 93 দিন পরে আরও অনেকে বেনিফিশিয়ারি হয়েছেন, ক্ষমতায় আসছেন, ক্ষমতায় ছিলেন। আপনি যেটা বলা হচ্ছিল যে এই যে বাংলাদেশে মোখলেস বললেন যে, বা অন্যরা বললেন যে কীভাবে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটলো। আমার মনে আছে আমি তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, জিয়াউর রহমানের যিনি ডিসিএমএলএ ছিলেন আরেকজন, ওরা তিনজনই ডিসিএমএলএ ছিলেন তখন। সায়েম সাহেবকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল, তোয়াব নামে একজন ছিলেন। তো ওখানে একটা সিরাতুন নবীর বৈঠক হয়েছিল, মানে মিটিং ডাকা হলো আমাদের বর্তমান তখনকার রেসকোর্স, এখনকার সরওয়ার্দী উদ্যানে। এবং সেখানে স্লোগান উঠেছিল, তোয়াব ভাই চান্তারা মার্কা পতাকা চাই, দিস ইজ বাংলাদেশ। 71-এ 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছি। 77 সালে এই সিয়াতুন নবী মজলিসে তোয়াব খান হাজির হলেন এবং টুপিওয়ালা লোকেরা স্লোগান দিল। আমি টুপিওয়ালা বলছি এই জন্য ওখানে সব টুপিওয়ালা ছিল, সব টুপিওয়ালা এই স্লোগান দেয়নি, ওখানে যারা উপস্থিত ছিলেন তারা এই স্লোগান দিলেন যে আমরা চান্তারা মার্কা পতাকা চাই। মানেটা কি? আপনি বাংলাদেশ বেতারের নাম রেডিও বাংলাদেশ করে ফেললেন, আপনি বাংলাদেশ বিমানের নাম চেঞ্জ করলেন, মানে আপনি সমস্ত কিছু চেঞ্জ করা হলো। যে উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, যে উদ্দেশ্য নিয়ে জাতি একটা মুক্তিযুদ্ধে গেল, যার কারণে 1 কোটি মানুষকে দেশান্তরী হতে হলো, যাদেরকে ভারত আশ্রয় দিল, সাহায্য সহযোগিতা করলো, যার কারণে 30 লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে, 2 লক্ষ মা বোনকে তাদের সম্ভ্রম দিয়ে ফেলতে হয়েছে। সেই মুক্তিযুদ্ধের যে ইয়েগুলো ছিল, আদর্শগুলো ছিল, 75-এ এই হত্যাকাণ্ডের পরে সমস্ত আদর্শগুলোকে আমরা উল্টা পথে যেতে শুরু করলাম। এবং এটার সূচনা হলো কিন্তু ওই সময় থেকে, 77 সাল থেকে। এবং তারপরে তো আরও অনেক 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 জল গড়িয়েছে। এবং সূচনায় আমরা দেখেছি যে ক্ষমতায় থাকার জন্য এই ধরনের জঙ্গিবাদকে বা এই ধরনের ষড়যন্ত্র বা মানুষ খুন করার, রাজনীতিবিদদের খুন করার, নেতাদের খুন করার একটা প্রবণতা সৃষ্টি হয়ে গেল। এবং এই কারণে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রক্রিয়া হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র কিন্তু এই কারণে, যে আমরা বলি যে আমাদের ইনস্টিটিউশনগুলো শক্তিশালী হয় না কেন, তাই না? আমরা বলি আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করতে পারে না কেন? আমরা জিজ্ঞাসা করি আমাদের পুলিশ বিভাগ, আপনি একটু আগে জিজ্ঞাসা করছিলেন পুলিশ বিভাগের পেশাদারিত্ব নাই কেন? বা আমাদের অন্যান্য রাজনৈতিক সরকার যখন থাকে তখন পেশাদারিত্ব নাই কেন? থাকেই। তো এই যে চাপ থাকতে পারে, কিন্তু এই যে পেশাদারিত্ব তো সব নিঃশেষ করে ফেলছি আমরা। 1990 সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে দেশে একটা গণতান্ত্রিক অবস্থা আসলো। আমি বিএনপির জন্ম ইতিহাসে যাব না, তাদের জন্ম ক্যান্টনমেন্টে হয়েছে, এটা তারা জানেন। কিন্তু 1991 সালে কিন্তু বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে এবং ভোটের ফলে কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপরে বিএনপি যদি বাংলাদেশের ডেমোক্রেটিক রাজনীতি করতে পারতো, সেটা ছিল তাদের জন্য সুবর্ণ সুযোগ।
তারা সব কিছু ধুয়ে মুছে বলতে পারতো যে তাদের যে তার হাজব্যান্ডের বা তাদের দলের নেতার যে কোনো কিছু বেনিফিশিয়ারি হিসেবে তাদেরকে যে নিন্দা করা হয় সেই নিন্দা টিন্দা মুছে নিয়ে উনি সরাসরি গণতান্ত্রিক রাজনীতি করতে পারতেন, 3 জোটের রূপরেখা অনুযায়ী চলতে পারতেন, করলেন না। তিনি ক্ষমতায় গেলেন এবং তারপরে আবার ক্ষমতার পালাবদল হলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন। তিনি চলে যাওয়ার পর 2001 সালে আবার ক্ষমতার পালাবদলের পরে কী হলো, তখন আমরা দেখলাম যে জামাতের সাথে বিএনপির যে হবনবিং এবং জঙ্গিদের সাথে তাদের যে মিল মহব্বত, এই কারণে কিবরিয়াকে মারা হলো, কিবরিয়া সাহেবকে। এই কারণে আমাদের এইখানে টঙ্গীতে আমাদের শ্রমিক নেতা আসলে বাবা ওনাকে মারা হলো। তো এই যে হত্যাকাণ্ড কিন্তু শুরু হয়ে গেল। তো তারা বেগম খালেদা জিয়ার যে দল এবং এই দলটার যে সুযোগ ছিল যে তাদের ডেমোক্রেটিক রাজনীতিতে আসার, এই সুযোগটা তারা হেলায় হারিয়েছেন। এবং তার পুত্রকে বলা হয় যে তিনি সবার সাথে মিলেমিশে, বাবর এবং আরও অন্যদের নাম যারা বললেন, তারা মিলেমিশে বাংলাদেশকে একটা হত্যার দেশ, গুপ্ত হত্যা, কেন তাদের বিরুদ্ধে কোনো রাজনীতি করা যাবে না, গুপ্ত হত্যা চলতে থাকবে, ক্রস ফায়ার চলতে থাকবে। এই যে অপারেশন ক্লিন হার্ট চললো। তো এই যে আপনি যেটা জিজ্ঞাসা করছেন সেখানে আসার জন্য এইটুকু ইতিহাস বললাম। এইভাবে বাংলাদেশে গণতন্ত্রের চর্চাটাকেই তো আমরা ধ্বংস করে দিচ্ছি, যার ফলে হয়েছে কি যে পয়েন্ট অফ নো রিটার্নে আপনি পাঠিয়ে দিচ্ছেন। আমাদের ব্যারিস্টার যে মাননীয় সংসদ বলেছিলেন যে আমরা এমন জায়গায় পৌঁছে গেছি যে এখানে বর্তমান সরকার প্রধান বা বর্তমান সরকারি দল তারা কোনো রকম মানে ছাড় দিতে আর রাজি না। গণতন্ত্র হচ্ছে তো যে আপনাকে ছাড় দিতে হবে, ভিন্ন মতামতগুলোকে সুযোগ দিতে হবে কথা বলার, কিন্তু আপনি কাকে সুযোগ দিবেন? আপনি কি খুনিদেরকে সুযোগ দিবেন? আপনি কি জঙ্গিদের সুযোগ দিবেন? আপনি কি আমাদের বাংলাদেশ যারা চায় না তাদেরকে সুযোগ দিবেন? এগুলো বড় বড় মৌলিক প্রশ্ন এসে দেখা দিয়েছে। তারপরে আমি বলবো যে না, আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্রকে ট্রাই করা উচিত, কেন গণতন্ত্রের চেয়ে কোনো ভালো অবস্থা নেই। গণতন্ত্রকে অবশ্যই ট্রাই করতে হবে এবং গণতান্ত্রিক বিকাশ করতে হবে। আমরা এখন যদি বিচারগুলো করে ফেলতে পারি, এই জন্য আমি বিচারের উপর জোর দিচ্ছি। আমরা 15ই আগস্টে বিচার শেষ হয়েছে, কিছু লোকের ফাঁসি হয়েছে, কিছু লোক পালিয়ে আছে, এবং পালিয়ে আছে তো ওরা তো সব অসুস্থ, ওরা যে অবস্থায় পালিয়ে আছে ওদেরকে এনে বিচার করার মতো অবস্থায় থাকবে না ওরা। আগে ওরা ধরা পড়লে ওদেরকে যদি পাঠায় ওরা হয়তো ওই প্লেনের মধ্যেই হার্ট ফেল করবে, এরকম অবস্থা। আমরা যদি 21শে আগস্টের বিচারটা করতে পারি, তারপরে আমার মানে জনগণ মানে একজন নাগরিক হিসাবে আমার বক্তব্য হলো তারপরে গণতন্ত্রকে একটা ট্রাই করার সুযোগ দিতে হবে। আমরা অবশ্যই দেশে গণতন্ত্র বিকাশ হোক, আমাদের সংগঠনগুলো শক্তিশালী হোক, পুলিশ পেশাদারি হোক, প্রশাসন পেশাদারি হোক, জুডিশিয়ারি পেশাদারি হোক। কেন জুডিশিয়ারির কথা বলতে, আপনি জয়নুল আবেদিন ওই জাজের নাম, ওয়ান ম্যান কমিটি, সেই জাজ যে 265 পৃষ্ঠার রিপোর্ট দিলেন, সেখানে উনি কি লিখলেন রিপোর্টটা আমি একসময় পড়েছিলাম, মানে ওই রিপোর্টে তো কিছু নাই। তারপরে বললেন যে এইটা বিদেশি কোন একটা ষড়যন্ত্র আছে। কেউ বলেন যে এটা মূলত ইন্ডিয়ার কথা বলা হয়েছিল মূলত, বাট দেখা গেলো হ্যাঁ ওনার ওই একটাই কারেক্ট আছে, সেটা হলো যে পাকিস্তানি আইএসএ এটার সাথে জড়িত ছিল। কোত্থেকে গ্রেনেড আছে এখন আমরা জানি, গ্রেনেডগুলো কাদের গ্রেনেড, কোন কোম্পানিতে তৈরি হয়, কোথায় বানানো হয়েছিল, সব কিছু আছে। আমি আমাদের মাননীয় সংসদের সাথে একমত যে আমাদের যে পুলিশ আছে, পুলিশের কিন্তু পেশাদারিত্ব, এটা 200 বছরের পুলিশ, কিন্তু পুলিশের পেশাদারিত্ব আছে। কিন্তু পুলিশকে যদি আপনি অযথা রাজনৈতিক কাণ্ডে ব্যবহার করেন, অযথা তাদের উপর প্রেশার করেন, তাদের নাকের ডগে একটা মূলা ঝুলে রাখেন, পুলিশে একটা রিফর্ম করা দরকার। পুলিশ আইন তৈরি হয়ে আছে, সেই আইনটা নিশ্চয়ই চালু হবে। পুলিশকে তাকে তদন্ত করার ক্ষমতা দিতে হবে। এবং পুলিশের দুইটা জিনিস আমরা মোখলেসের সাথে অনেক আলাপ হয়েছে আমাদের এইসব ব্যাপারে, পুলিশ রিফর্মের ব্যাপারে। পুলিশের দুইটা ভাগ করতে হবে, যারা অ্যারেস্ট করবে তারা তদন্ত করবে না, একটা তদন্তকারী দল আলাদা থাকবে। তাহলেই কিন্তু আপনি পুলিশের ক্ষমতাটা যখন অ্যারেস্ট এবং তদন্ত একসাথে করে, তখন সে ক্ষমতার অপব্যবহার করতে পারে, তখন তারা অপব্যবহার করতে পারবে না। আমাদের পাশের দেশে সিবিআই কাজ করতেছে না, আমরা এফবিআই টিএফবিআইয়ের উদাহরণ দিলে আমরা মনে করবো যে অত উন্নত দেশ, কিন্তু সিবিআই কীভাবে কাজ করে? সিবিআইকে নিয়ে ওখানকার কোনো লোক কোনো কথা বলে, নিশ্চয়ই সমালোচনা হয়, বাট আমাদের মতো সমালোচনা হয় না। সুতরাং আমাদেরকে ওই জায়গায় যেতে হবে, বিচার ত্বরান্বিত করতে হবে, বিচারে আনতে হবে লোকজনকে, এবং বিচার করে বিচারগুলোকে বিচারের শাস্তি নিশ্চিত করতে হবে এবং শাস্তি এক্সিকিউট করতে হবে। তারপরে কিন্তু আমাদেরকে গণতন্ত্র চর্চাটা করতে হবে। মোহাম্মদ খান, আপনার কাছে আবার আসবো আমি। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যে 21শে আগস্ট গ্রেনেড হামলায় আমরা জানি যে নারী নেত্রী আইভি রহমান সহ 24 জন মারা গিয়েছিলেন। আমি আপনাকে একটি ঘটনা উল্লেখ করতে চাই, সেটি হচ্ছেন এখন আপনার সহকর্মী নাজমুল হাসান পাপন
আইভি রহমানের যিনি সন্তান, জ্যেষ্ঠ সন্তান, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে, তিনি একটি তখনকার সময় একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই সময় তার মায়ের চিকিৎসার জন্য আইভি রহমানকে, আপনি জানেন যে তারও 3 দিন পরে, হামলার 3 দিন পরে 24শে আগস্ট মৃত ঘোষণা করা হয়। তাকে তখন সিএমএসে আনার জন্য উনি চেষ্টা করেছিলেন এবং সিএমএসের গেটে তাকে আটকে দেওয়া হয়েছিল। তখন তাকে তাৎক্ষণিক যে চিকিৎসা পাওয়ার যে সুযোগ, সেগুলো থেকে বঞ্চিত করা হয়েছিল। এই যে রাষ্ট্রযন্ত্রের সম্পৃক্ততার কথা বলা হয় বা বিচার প্রক্রিয়া শেষ হওয়ার অনেক দিন পরে আমরা জানলাম যে এটার সাথে কারা কারা যুক্ত ছিল, কিন্তু তখন তো ওইভাবে জানা যাচ্ছিল না যে কারা আসলে যুক্ত ছিল। এই ধরনের আচরণ কি আসলে কাম্য? যে জি, এটাই আমি আসলে বলতে যাচ্ছিলাম। দুটো বিষয়, 88 সালের ঘটনাটা লালদিঘির দুঃখজনক অবশ্যই, তবে সেটা থাকা সত্ত্বেও 96 সালে জেলখানায় বর্তমান প্রাইম মিনিস্টার এরশাদ স্যারের কাছে সরকার গঠনের জন্য সহযোগিতা চেয়েছিলেন এবং এরশাদ স্যার 96 সালে সমর্থন না দিলে আওয়ামী লীগ সে সময় মেজরিটি হতো না এবং সরকার গঠন 21 বছর পরে করতে পারতো না। তো একটা ফ্রেন্ডশিপ কিন্তু পরবর্তীতে জাতীয় পরিষদে আওয়ামী লীগের তৈরি হয়েছে, এখনও সেটা কন্টিনিউ করছে। 90 বা 91 একটা অ্যাসপিরেশনের সৃষ্টি করেছিল, এটা অস্বীকার, আমি ঢাকা ভার্সিটিতে বড় হয়েছি, আমার চোখের সামনে এগুলো ঘটেছে। সেই অ্যাসপিরেশনটা হোপলেসলি মিজারেবলি ফেইল্ড হয়েছে। এবং একটা শুধু উদাহরণ দিই, 91 সালে একটা 3 দলীয় রূপরেখা ছিল, তার মধ্যে একটা ছিল বিটিভি স্বাধীনভাবে কাজ করবে। তো 91 থেকে 2020 পর্যন্ত বিটিভি কোনোদিনও স্বাধীনভাবে কাজ করেনি। আপনি আজকেও সারাদিন বিটিভি দেখবেন, সরকারি দলের 95% প্রোপাগান্ডা সেখানে দেখানো হবে। 91 সালে প্রমিস করেছিল সবগুলো দল যে বিটিভি তারা নিরপেক্ষভাবে চালাবে। সো স্বৈরাচারী আমল কোনটা বা কোনটা না, এটা একটা হিউজ ডিসপিউট। তো 90 পরবর্তীগুলো যে স্বৈরাচারী না, এটা বলার কোনো সুযোগই নাই। এবং 21শে আগস্ট তার একটা ব্রাইট এক্সাম্পল। শুধু 21শে আগস্টের ঘটনা ঘটার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো, ইনক্লুডিং চিকিৎসাতে বাধা দেয়া বা সুচিকিৎসা না দেয়া, এগুলো কি স্বৈরাচারী কাজ না? বড় বড় স্বৈরাচারী কাজ। তদন্তে ইন্টারফারেন্স, বড় বড় স্বৈরাচারী কাজ। 90-এর আগেও এদেশে পাবলিক সার্ভিস অ্যাপয়েন্টমেন্টে মিনিমাম ইন্টারফারেন্স হতো পলিটিক্যালি। 90 পরবর্তী সময়ে পর্যায়ক্রমে পাবলিক সার্ভিসের অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড প্রমোশন ইনক্লুডিং সেনাবাহিনী ইন্টারফারেন্স বেড়ে গেছে এবং পলিটিসাইজ হয়ে গেছে। নো লঙ্গার ইট ইজ বেসড অন মেরিটোক্রেসি। এটা আজকের বাস্তবতা। অবশ্যই মেরিটোরিয়াস অফিসাররাই প্রমোশন পাচ্ছে, কিন্তু অনেক মেরিটোরিয়াস পাচ্ছে না। আমি অনেক কর্মকর্তাকে চিনি, তাদের অনেক জুনিয়ররা সিনিয়র হয়ে যাচ্ছে, তারা জুনিয়র হয়ে পড়ে রাখছে, জাস্ট হয়তোবা তারা কোনো এক সময় বিএনপির কোনো মন্ত্রীর পিএস ছিল সরকারি কর্মকর্তা হিসাবে, জাস্ট এই কারণেই তার প্রমোশন হচ্ছে না। এরকম বেশ নিদর্শন আছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো করাপশন অভিযোগ বা কিচ্ছু নেই, শুধু অভিযোগ একটাই যে তাদেরকে মন্ত্রী মহোদয় পিএস হিসেবে চয়েস করেছিল তার দক্ষতার কারণে। তো এইটা একটা সময় অতটা ছিল না, যেটা এখন অনেক এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। ফলে কি হচ্ছে? দুটো জিনিস হচ্ছে। এক, সংসদ, সরকার, পলিটিক্যাল ব্যুরোক্রেসি সব একটা ফ্রেমে চলে আসছে, চাইনিজ সিস্টেমে চলে আসছে। তো এখানে যে চেকস অ্যান্ড ব্যালেন্স, দায়বদ্ধতা অথবা স্বাধীনভাবে কাজ করার সুযোগ, এটা লিমিট হয়ে যাচ্ছে। সরকার যা চাচ্ছে বাকি অর্গানগুলো সেটাই করতে বাধ্য হচ্ছে। এক্স্যাক্টলি এটাই হয়েছে 2004 সালে এবং এখনও পরিবেশটা সেরকম। তবে অবশ্যই আওয়ামী লীগ কখনোই সেরকম কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটতে দেয়নি বা ঘটেনি। এবং জঙ্গিবাদ দমনে 2008 থেকে অনওয়ার্ডস অসাধারণ একটা ভূমিকা সরকারের আছে এবং এই বিষয়ে বাংলাদেশের পুলিশের অসাধারণ ভূমিকা আছে। এটা সারা পৃথিবীর জন্য অ্যাবসলিউটলি রোল মডেল। এত স্বল্প সময়ে এত সুনিপুণভাবে জঙ্গি দমনের ইতিহাস পৃথিবীতে আর কোথাও নাই। কিন্তু জঙ্গির উত্থানের সম্ভাবনা আসে কখন? জঙ্গি যখন জঙ্গিবাদ করে, এটা সাধারণত বিচ্ছিন্ন ঘটনা হয়, কিন্তু জঙ্গিবাদ যখন জনপ্রিয়তা পায় তখন সেটা ট্রু টেরোরিজমে কনভার্ট হয়ে যায়, যেটা আফগানিস্তানে হয়েছিল, যেটা পাকিস্তানের কিছু অংশে কোনো অংশে দেখা যাচ্ছিল। আল কায়দা জনপ্রিয়, কারণ সেখানে লোকালি কোনো সুশাসন নাই, সেখানে লোকালি কোনো ল অ্যান্ড অর্ডার নেই। আল কায়দা এসে যে সুশাসন দিচ্ছে, ওখানকার জনগণ সেটাই গ্রহণ করছে। আমাদের দেশের এখন কম্প্রেসিং নিড যেটা, সুশাসন প্রতিষ্ঠা করা, যেন মানুষের কোনো বিচ্ছিন্ন চিন্তার প্রতি কখনো কোনো আসক্তি আসার সম্ভাবনাই না থাকে। সেটার জন্য মিডিয়াকে ফ্রি করা উইথ সেলফ রেস্ট্রেইন অ্যান্ড উইথ কমিটমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম অফকোর্স। জুডিশিয়ারিকে ফ্রি করা, ইন্ডিপেন্ডেন্ট রাখা খুবই দরকার। এবং টলারেন্স, সরকারেরও টলারেন্স বাড়ানো অত্যন্ত দরকার। সংসদকে আরও কার্যকর করা দরকার। সংসদ প্রাণবন্ত করা খুব সহজ কাজ। আমি হইচই করলাম, বক্তব্য দিলাম, মিডিয়া ফোকাস হয়ে গেল, ফাইন। ইফেক্টিভ করা, অর্থাৎ এমপিরা তাদের লোকাল কনস্টিটিউয়েন্সি এবং জাতীয় ইস্যুতে যে ইফেক্টিভ কথাগুলো বলবে সেগুলোর ইমপ্লিমেন্টেশন বা রিফ্লেকশন, এই ক্ষেত্রে কিন্তু বিশাল ঘাটতি রয়ে গেছে। তাহলে আমরা যদি দেশটাকে
বহুমুখিতায় চলে যাই, মানে বহুত্ববাদের দিকে থাকি, তাহলে ডেফিনেটলি বহুত্ববাদ যেখানে থাকবে, যেখানে মোটামুটি গণতন্ত্র থাকবে, সেখানে জঙ্গিবাদ কখনো জনপ্রিয় হবে না বা গ্রহণযোগ্য হবে না। এই পশ্চিমবঙ্গের মতো জায়গায় নকশাল মুভমেন্ট করা হলো, নকশালরা সব মেধাবী ছেলেপেলেরাই নকশাল, প্রেসিডেন্টি কলেজ, লেডি ব্রাউন কলেজের মেয়েরা তারাই নকশাল মুভমেন্ট করেছিল। কিছুদিন পরে দেখা গেল রাস্তাঘাটে মানুষ, জনগণ নকশালকে ফেলে পিটিয়ে মেরেছে। সো আমাদের দেশের সবচেয়ে বেশি এখন যেটা প্রয়োজন, সুশাসনটাকে প্রতিষ্ঠা করা। যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, সংসদীয় গণতন্ত্রটাকে ইফেক্টিভ করতে পারি, এই দেশে জঙ্গিবাদের কোনো থ্রেট ভবিষ্যতে কখনো আসবে বলে আমার মনে হয় না। বাট অবশ্যই বাংলাদেশ জিওগ্রাফিক্যাল কারণে নানা রকম বিপ্লবের এক্সপেরিমেন্টাল একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ হয়েছে। একসময় ৭১-এর পরে দেখা গেল হঠাৎ করে জাসদ আন্ডারগ্রাউন্ডে চলে গেল, সেকেন্ড বিপ্লব করার চেষ্টা করলো, পাকিস্তান পিরিয়ডও হয়েছে, পরবর্তীতে অনেক সময় হয়েছে। এগুলো সবই বিভিন্ন ইন্টারন্যাশনাল থিওরির ইমপ্লিমেন্টেশনের একটা এক্সপেরিমেন্ট, গবেষণাগার। তো বাংলাদেশ ভবিষ্যতে যেন গবেষণাগার না হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা বর্তমানে যেটা চাচ্ছি যে মিডিয়া ফ্রিডমটাকে যদি আমরা ফ্রি রাখতে পারি, জুডিশিয়ারিকে যদি ইন্ডিপেন্ডেন্ট রাখতে পারি, আর যেটা আবু আলম সাইদ ভাই রাইটলি বললেন যে ইনভেস্টিগেশন অথরিটিতে মিনিমাম ইন্টারফারেন্স। আমি অবশ্য একটা ঘটনা বলে শেষ করছি। আমি ষষ্ঠমন্ত্রী মহোদয়ের কাছে কয়েকটা কাজে গিয়েছিলাম, তো ওখানে দেখলাম একজন ওনাকে সুপারিশ করলো, কিন্তু উনি স্পষ্ট বললেন যে না, আমি সিআইডিকে কোনো ফোন দিতে পারবো না। তো এটা একটা গুড অ্যাপ্রোচ, এবং এটা ইনস্টিটিউশনালি যেন কোনোভাবেই ইনভেস্টিগেশন অথরিটিগুলো যেন ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট দিবে। সরকার কী করবে সেটা সরকারের বিষয়, তদন্তটা যেন তদন্তকারী কর্মকর্তা এবং তদন্ত এজেন্সি এবং সায়েন্টিফিক বেসিসে করতে পারে। একটা হিন্দি সিনেমা আছে তেলোয়ার, আমি বলবো যে এটা যদি দেখেন আপনারা, এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে সায়েন্টিফিক এভিডেন্স আর অ্যাজাম্পশন বা পারসেপশন থেকে এভিডেন্স দিয়ে তদন্ত করা ডিফারেন্সটা কি হয়। শামীম হায়দার পাটোয়ারী, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার বাশার যেটি শামীম হায়দার পাটোয়ারী বলছিলেন যে সুশাসনের কথা, বিচার বিভাগকে পৃথক করার কথা, বা স্বাধীন যেটা থাকবে সেটি থাকার কথা, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি, সেখানে এটি আসলে পুরোপুরিভাবে দেশের মানুষ পায়নি এখনও। বিচার বিভাগের যে স্বাধীনতার যে স্বাদ সেটি এখনও আসেনি। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই যে আমরা হয়তো হত্যাকারীর বিচার দেখতে পাবো বা খুনিদের বিচার দেখতে পাবো, কিন্তু এই ষড়যন্ত্র তো আর একদিনের না। আপনি যেটি তা শুরুতেই উল্লেখ করেছেন, এর পেছনে কারা আছে বা কারা আরও বৃহৎ পরিসরে কারা কলকাঠি নাড়ছে, যেটি ৮৮ সালের লালদিঘি ময়দানের মাননীয় প্রধানমন্ত্রীর উপর তখন যে হামলার কথা উল্লেখ করেছিলেন, সেখানে যিনি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, আপনি জানেন মনে হয় যে তিনি পাকিস্তান প্রত্যাগত একজন সেনা কর্মকর্তা। তৎকালীন সময়ে কিছু সেনা কর্মকর্তাকে পুলিশে নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে তিনি একজন ছিলেন। এই যে প্রশাসনের মধ্যে বিভিন্ন সময়ে যে যারা নানাভাবে অনেক ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন, তো সবাইকে যদি বিচারের আওতায় আনা যেত বা সবার পরিচয়টা যদি অ্যাটলিস্ট উন্মোচন করা যেত, সে ধরনের কোনো পদক্ষেপ কি সরকার নিতে পারে না? না, আপনি সঠিক বলেছেন। দেখেন, এই ২১শে আগস্টের যে ঘটনাটা, এটা কিন্তু ১৫ই আগস্টের ধারাবাহিকতা, ৩রা নভেম্বর এবং তারপরে ২১শে আগস্ট কেন হলো? আমরা ১৫ই আগস্টে সারা পৃথিবীতে সবসময় আইন হয়েছে কারো অধিকার লঙ্ঘন হলে তার প্রতিকার দেয়া, কেউ অপরাধ করলে তার সাজা নিশ্চিত করা। আর আপনার খন্দকার মোস্তাক সে একটা অধ্যাদেশ জারি করলো প্রথমেই, যেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে ১৫ই আগস্ট থেকে যারা জড়িত তাদের যেন বিচার করা না যায়। জিয়াউর রহমান ৭৯-তে পার্লামেন্টকে ব্যবহার করে সে সংবিধানে অন্তর্ভুক্ত করে দিল যেন বঙ্গবন্ধুর ইন্ডিউনিটি অধ্যাদেশ দিয়ে যেন বিচার করা না যায়। আপনি চিন্তা করতে পারেন, একটি দেশের আইনসভা, সংবিধান এবং আইন ব্যবস্থা এবং কোনো আদালতে বিচার করা যায় না। আইনের মূল উদ্দেশ্য হলো অপরাধীর শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে তার সেটার প্রতিকার দেয়া। আপনি সেটা উল্টিয়ে দিলেন, এবং এটা যদি আমরা শেষ সময়ে বাধা দিতে পারতাম এবং দেইতে হলেও যদি ১৫ই আগস্টে জাতির পিতার হত্যাকাণ্ডের সাথে পেছনে যারা কুশীলব ছিলেন, ষড়যন্ত্রকারীরা ছিলেন, কারণ ১৬ই আগস্ট মোস্তাক বেতার ভাষণে প্রথমেই জয় বাংলা সেটাকে নিষিদ্ধ করে সে কিন্তু পাকিস্তান জিন্দাবাদের আদলে বাংলাদেশ জিন্দাবাদ বললেন, এবং স্যার বলেছেন যে বাংলাদেশ যে বেতার ছিল সেটাকে রেডিও পাকিস্তানের আদলে উনি বললেন রেডিও বাংলাদেশ। এবং এগুলো ধারাবাহিকতা তো জিয়াউর রহমানের, কারণ উনি তো এই প্যাটার্নটা নিজেই তো বন্দুক দিয়ে পিছন থেকে মোস্তাককে উনি শক্তি জুগিয়েছেন। এই যে আপনার বলাকা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখন পাকিস্তান এয়ারলাইন্সের আদলে নিয়ে আসা, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন এমন সিগনিফিক্যান্ট জায়গাগুলো চেঞ্জ করা হয়েছে যেগুলো ইথারে ও আকাশে সারা পৃথিবী ছড়িয়ে যায়।
বাংলাদেশের জাতিকে এভাবে তারা কিন্তু পরিচিত করেছে। এতে কি ভালো হয়েছে? সারা পৃথিবী বরং আমাদেরকে অত্যন্ত ঘৃণিত চোখে দেখেছে, যারা জাতির পিতাকে হত্যা করে এবং সেই হত্যার বিচার করতে দেয় নাই। কী হবে সেটা দেখেন, বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু যে কমিশন গঠন করা হয়েছিল ইংল্যান্ডে, সেটার আপনার এই কমিশনের প্রধান ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য স্যার টমাস উইলিয়ামস, সদস্য ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক প্রেসিডেন্ট, আয়ারল্যান্ডের সাবেক মন্ত্রী, শান্তিতে নোবেলজয়ী শন ম্যাকব্রাইড, ব্রিটিশ পার্লামেন্ট সদস্য জেফ্রি টমাস এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন আব্রে রোজ। এদের মতো সারা পৃথিবীতে গ্রহণযোগ্য ব্যক্তি, পরিচিত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, ওনারা কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলেন এবং ওনারা কিন্তু একটি মিটিংও করেছিলেন আপনার এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে। 1980 সালে 18 সেপ্টেম্বর প্রথম মিটিং হয় এবং ওনারা 82 সালে বাংলাদেশে আসার জন্য ভিসার আবেদন করলেন। মাননীয় প্রধানমন্ত্রী এখন যেটা বারবার বলছেন, জিয়াউর রহমান সরকার ভিসা অনুমতি দেয় নাই, ভিসা দেয় নাই। কেন দেন নাই? সুষ্ঠু তদন্ত হোক, যারা যারা পেছনে আছে বের হয়ে আসুক, আপনার ভয় কিসের? কারণ আপনি সংগঠিত করেছিলেন, এই জন্য ভিসা দেওয়া হয় না। তারপরে কিন্তু ওনারা অনেক প্রতিবন্ধকতার পরে একটা কমিশনও, একটা আপনার আংশিক রিপোর্টও ওনারা দিয়েছিলেন। সেই রিপোর্টের নামটা ছিল শেখ মুজিব মার্ডার ইনকোয়ারি, পার্লামেন্টারি রিপোর্ট অফ দ্য কমিশন অফ ইনকোয়ারি, ওরা কিন্তু দিয়েছিলেন। এখন আমরা চাই যে একটা কমিশন হোক, কারণ অ্যান্থনি মাসকারাসের সাথে যে সাক্ষাৎকার, বিবিসির যে সাক্ষাৎকার হয়েছিল ফারুক রশিদের, সেখানে স্পষ্ট আপনারা ওই 20 মার্চে বোধহয় বলেছিল যে জিয়াউর রহমানের সাথে তারা কিন্তু যোগাযোগ করেছিল এবং জিয়াউর রহমান এটা শোনার পরে বলেছিলেন, বিং দি সিনিয়র অফিসার উই ক্যানট গেট ইনভলভ উইথ দিস, ইফ ইউ জুনিয়র অফিসার ক্যান ডু দেন ইউ ক্যান গো অ্যাহেড। আপনি ক্লিন চেক দিলেন। এবং 76 সালে জিয়াউর রহমান যখন লন্ডনে যায়, অ্যান্থনি মাসকারাস কিন্তু জিয়াউর রহমানকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি এই কথাগুলো বলেছিলেন কিনা। উনি এটাও বলেছিলেন রশিদকে, তোমরা যদি সাকসেস হও তাহলে আমার ফোর্স তোমাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেবে না, পুরো অ্যাসিউরেন্স দেওয়া ছিল। এবং কর্নেল সাফায়েত জামিল 15 আগস্টে অ্যাসাসিনেশন হওয়ার পরে যখন ওনাকে জানাতে গেলেন, তখন উনি শেভ করছিলেন, খুব মানে একটা মুডে ছিলেন উনি একদম। ওই সময় উনি বলেছেন, সো হোয়াট, প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, সো হোয়াট, মিস্টার ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার টু টেক ওভার দ্য চার্জ। মানে হি ওয়াজ ইগারলি ওয়েটিং ফর দ্য নিউজ, মানে এরকম মনে হয়েছে তার সব কিছুতে। 75 পরবর্তী যখন বঙ্গবন্ধুকে মুছে ফেলা হয়, জয় বাংলাকে নিষিদ্ধ করা হয়, কোনো বুদ্ধিজীবী সাহস নিয়ে এগিয়ে আসেন নাই। যদি এগিয়ে আসতেন তাহলে ইতিহাস বিকৃতি করা এত সহজ হতো না। আমরা যারা 75 পরবর্তী প্রজন্ম যারা আছি, আমরা সঠিক ইতিহাস পাই নাই। আমরা জিয়াউর রহমানের সামরিক ফরমান দ্বারা নিয়ন্ত্রিত ইতিহাসের শিকার। যখন আমি স্কুলে বই পড়তাম, আমার আব্বা বইটা উল্টো করে রেখে দিতেন যখন ইতিহাস সম্পর্কে বই হতো, বলতে আমার কাছ থেকে শোনো। উনি 7 মার্চের ভাষণে ছিলেন, 10 মার্চের ভাষণে উপস্থিত ছিলেন, 10 জানুয়ারি। এই তো 10 জানুয়ারি। তো এই হলো আমরা ইতিহাস পড়েছি রাষ্ট্রীয়ভাবে। ফলে আমরা একটা কমিশন হোক, সবার মুখোশ উন্মোচিত হোক, এবং ওই 15 আগস্টের পরবর্তী ব্যবস্থা নেওয়া গেলে আজকে 21 আগস্ট হতো না, বা পরবর্তী বোমা সিরিজ হামলা এগুলো হতো না, বাংলাদেশের হাই কমিশনের, যুক্তরাজ্যের যে হাই কমিশনার ছিলেন তার উপর অ্যাটাক হতো না, পৃথিবীতে আমাদের ভাবমূর্তি অন্তত এত নিচে নামতো না। এখন এসছে উত্তরণের সময়। জি, ব্যারিস্টার বাশার, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ মোখলেসুর রহমান, যেটি ব্যারিস্টার বাশার যে দাবি তুললেন যে একটি কমিশন গঠন করা হোক, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বা অনেক ঘটনার মধ্য দিয়ে যেমন বিচারটি শেষ পর্যন্ত আসলো, তো এর পিছনে যারা দেশি বিদেশি যে ষড়যন্ত্র, যেটি আবুল মোহাম্মদ শহীদ খান উল্লেখ করেছেন, যে সব ষড়যন্ত্রের কথা আমরা জানি, যে বিভিন্ন সময় যে কর্মকাণ্ড আছে, তাদেরটা সামনে নিয়ে আসার জন্য, তাদের সেই কর্মকাণ্ডকে সামনে নিয়ে আসার জন্য এ ধরনের কমিশন কি আসতেও সম্ভব? আপনি যদি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা দেখেন, আপনি যদি পাকিস্তানের রাজনীতির প্রেক্ষাপটটা দেখেন, এখানে দেখবেন যে দিনের আলোয় এক রাজনীতি, রাতের অন্ধকারে আরেক রাজনীতি। এটা একটা ষড়যন্ত্রের রাজনীতির একটি বিস্তৃত প্রেক্ষাপট এখানে আছে। পাকিস্তান আমলের ধারাবাহিকতায় বাংলাদেশেও এই ষড়যন্ত্রের জালগুলো ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল, এবং কে যে কোথায় কিভাবে এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত হয়ে আছে, একটি মাত্র পুলিশি তদন্তের দ্বারা এইটা বের করে নিয়ে আসা খুব কঠিন। কারণ হলো যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে তদন্ত হয়েছে, পুলিশি যে তদন্তটা হয়েছে, এইটাতে যারা প্রত্যক্ষভাবে খুন করেছে, ফিজিক্যালি গিয়েছিল, শারীরিকভাবে উপস্থিত হয়েছিল, তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। এবং শুধু তাই নয়,
ওই 96 সালের পরে যে তদন্ত কাজ যে গতিতে আগানোর কথা, যে পরিবেশটি পাওয়ার কথা, আওয়ামী লীগ কিন্তু 21 বছর পর এসে ক্ষমতায় এসেছে এবং ইতিমধ্যে এই স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রগতিশীলতার রাজনীতির যারা ধারক ছিলেন এবং প্রশাসনে যারা এগুলোকে সমর্থন করতেন, তাদেরকে কিন্তু ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। এবং ওই যে পাকিস্তানি ধারাবাহিকতার যে লোকগুলো ছিল, প্রশাসনযন্ত্রেই বলেন বা অন্যান্য ক্ষেত্রে, এদেরকে প্যাট্রোনাইজ করা হয়েছে। ফলে যে স্বাভাবিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও তাদেরকে তো এই বিপরীত সত্তার সাথে যুদ্ধ করতে হয়েছে। এমন না যে তারা একটা ক্ষেত্র এসেই পেয়ে গেছে যে সমস্ত কিছু তারা যেভাবে চাইবে সেইভাবেই করে নিতে পারবে, সেই অবস্থা কিন্তু ছিল না। সেই অবস্থা হয়তো এখন এসেছে, কিন্তু সেই সময় এটা ছিল না। বৈরী অবস্থা, প্রতিকূল অবস্থায় সেই সময়ে তদন্তগুলো হয়েছে, যদিও আওয়ামী লীগ সেই সময় ক্ষমতায়। ফলে এই তদন্তের যে আরও বিস্তৃত প্রেক্ষাপট, পেছনের যে সূত্রগুলো কোথায় কোথায় জড়িত, কোন দেশের সাথে জড়িত, কোন বিদেশি ব্যক্তিগুলোর সাথে জড়িত, সেইগুলোকে সুসংবদ্ধ করে নিয়ে আসা খুব একটা জটিল বিষয় ছিল বলেই সেগুলো হয়তো হয় নাই। এবং একটা দলের ভিতর থেকেও, কর্মীদের ভিতর থেকেও একটা আকাঙ্ক্ষা ছিল যে একটি দ্রুত তদন্তটি শেষ হোক, দ্রুত বিচারটি শেষ হোক। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারটি মানুষ দেখতে চাচ্ছিল। ফলে ওই অদৃশ্য সূত্রগুলো, ওগুলো খুঁজতে গেলে হয়তো আরও 1-2 বছর সময় লেগে যেতে পারত এই তদন্ত শেষ করে নিয়ে আসতে। সেই দিকে হয়তো যাওয়া হয় নাই, আমি যতটুকু বুঝি। আমি একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে আসবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। মোহাম্মদ মুখলেছুর রহমান যেটি বলছিলেন যে আমাদের যে দুটি বিয়োগান্তক ঘটনা, যেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা 15 আগস্টে এবং 21 আগস্টে যে হত্যার চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের নারী নেত্রী আইভি রহমান সহ 24 জন মারা গেলেন, এই দুটি ঘটনার সাথেই দুটি ঘটনার মামলার বিচার এবং সব কিছু মিলে আপনি যখন দায়িত্বরত ছিলেন, দুটির সাথেই আপনার একটি সম্পৃক্ততা আছে এবং সেখানে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বঙ্গবন্ধুর খুনিদের গ্রেফতার করা, 21 আগস্টের তদন্ত কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া, এই দুটি বিষয়ে যদি আপনি জানতে চান, যেটি আমরা অনেক কিছুই আমরা জানি না। যেখানে না, দেখুন, এটা আসলে আমার কি বলবো, আমরা একটা সময় রাজনৈতিক আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলাম। জি, আমরা 75 পরবর্তী 77 সালে যখন পার্লার পলিটিক্স শুরু করে দিলেন, অনুমতি দিলেন আমাদের জেনারেল সাহেব, আমরাই ছাত্র তখন, একেবারেই কলেজ স্টুডেন্ট, বিভিন্নভাবে এই আন্দোলনের সাথে সম্পর্কিত হয়েছে, প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি। বুঝি আর না বুঝি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এইটুকু বুঝতাম যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা জাতীয় অন্যায় হয়েছে, সেই অন্যায়ের এই হত্যাকাণ্ডের প্রতিকার হওয়ার দরকার, বিচার হওয়ার দরকার। আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার চেয়ে দীর্ঘদিন ধরে, ছাত্র জীবন যতটুকু ছিল ততদিন পর্যন্ত, ইভেন চাকরিতে আসার পরেও এই স্লোগানটি দিয়েছি। তো 96 সালের এই 13ই আগস্টে যখন আমাকে সন্ধ্যার পরে ডেকে নিয়ে বলল যে তোমাকে একটা অপারেশন করতে হবে এবং তুমি তোমার টিম নিয়ে হাজির হয়ে যাও, আমি লম্বা করতে চাই না, জি, যে এমনই পরিবেশ ছিল যে আমাকে কয়েকজন ফোর্স যে দেবে সেটা না দিয়েই আমাকে ওই অপারেশনে ঠেলে পাঠানোর একটা ব্যবস্থা হচ্ছিল। তারপরে হয়তো কিছু ফোর্স পেয়েছি এবং কোথায় যাচ্ছি, কিভাবে নিয়ে আসব, এগুলো কোনো কিছুই আমার সাথে কোনো ডিসকাস করা হয়নি এবং আমাকে একটা গাইডলাইনও দিয়ে দেওয়া হয়নি যে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে গ্রেপ্তার করার যে আয়োজন এবং এর পেছনের যে সরঞ্জামাদি সাপোর্ট, সেগুলো
মানে এটা তো পর্যাপ্ত পরিবার ছিল senior- না তখন আগে। তাৎক্ষণিক- আমি তখন একজন এডিশনাল তাও আবার স্পেশাল ব্রাঞ্চে, তো এটা অপারেশনাল কোনো জায়গাও ছিল না। জি সেটা সেই অবস্থাতেই সেই রাতের বেলায় যেতে হয়েছে, তার গেট খুলতে হয়েছে, আমার কনস্টেবলকে আমার হাতের উপর উঠে ধরে দেওয়াল ডিঙিয়ে ভিতর থেকে গেট খুলে তারপরে প্রবেশ করতে হয়েছে, তাকে গ্রেপ্তার করতে হয়েছে। আমি লম্বা করছি না। জি এবং গ্রেপ্তার করে যখন নিয়ে আসি, তাকে যে কোথায় রাখবে সেটাও পর্যন্ত আমাকে বলে দেওয়া হয়নি, যে তো তাকে নিয়ে এই জায়গাটায় নিয়ে রাখবে, সেটাও বলে দেওয়া হয়নি। আমি রাস্তার মধ্যে আসছি আর ওয়ার্ল্ড সিটি চিল্লাচিল্লি করছি যে কোথায় নিয়ে রাখবো, এই নিরাপদ জায়গাটা কোথায়। তো শেষ পর্যন্ত নিয়ে রাখা হলো যে জায়গায়, সেখানে গিয়ে দেখি যে একটা গার্ড পর্যন্ত নাই এটাকে সিকিউর করার জন্য, একটা গার্ড পর্যন্ত নাই। আমার সাথে যারা অপারেশনে ছিল সারা রাত্রি, তারাই সকাল 9টা পর্যন্ত সেটা পাহারা দিল। গার্ডিং করে, পরে যখন নতুন করে ফোর্স আসছে তখন আমরা উইথড্র হয়েছি। তো বলতে চাই এই যে একটা বৈরী পরিবেশ ছিল সেই সময়ে, যে কোনো দিকে কোনো সাপোর্ট নেই। আওয়ামী লীগের যে কেউ যে তার নিজের দায়িত্ববোধ থেকে তাড়না নিয়ে একটা কাজ করবে, সেই রকম পরিবেশ কিন্তু তখন ছিল 96 না। সালে কেবলমাত্র 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। মানে চারিদিকের প্রশাসন যন্ত্রগুলো পুরোটাই বৈরী। সেই বৈরী অবস্থার মধ্যে এমন একটি কাজ করতে হয়েছে, আমার পুলিশ জীবনের একেবারে সর্বোৎকৃষ্ট কাজটা, উৎকৃষ্ট কাজটি, সেরা কাজটি, আমার জীবনের রাজনৈতিক জীবনের সকল পাওনার পুরো একেবারে আমি পেয়ে গিয়েছি, যে বঙ্গবন্ধুর ওর হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারায়। আমার জীবনে কোনো খেদ নেই, কোনো আফসোস নাই যে আমি পুলিশে এসেছিলাম, একটা অপারেশনের দায়িত্ব পেয়েছিলাম, সেটা বঙ্গবন্ধুর হত্যাকারীদের গ্রেপ্তার করার ক্ষেত্রে, এবং সেটা সুচারুরূপে সম্পন্ন হয়েছে। এবং ফলে আমার যে একটা তৃপ্তি, আত্মতৃপ্তি, একটা সার্ভিসের থাকার পরে একটা সার্ভিসের যে আত্মতৃপ্তি আছে, সেই আত্মতৃপ্তিটা নিয়ে আমি এখন পর্যন্ত এটাকে আমি কখনোই এগুলো মিডিয়ার সামনে কোনোদিন বলি না। তো আপনি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, যে আমরা জি অজানা অনেক কিছুই জানলাম জি। প্রসঙ্গক্রমে বললাম, তবে আমার জীবনটা সার্থক হয়েছে বলেই অন্তত পক্ষে আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আবু আলম মোহাম্মদ শহীদ খান, যেটি আমরা আলোচনা করছিলাম যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, এটির একটি রাজনৈতিক প্রভাব কি সেটি আপনি আলাপ করেছেন এবং বলেছেন যে 21শে আগস্টের আগে আমাদের ফিরে যেতে হবে 15ই আগস্টের সেই ওই ঘটনা থেকে, তো এ ধরনের একটি ঘটনা। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে, সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, যেখানে সরাসরি যাদের সাজা হয়েছে, মাস্টার মাইন্ড বলে যাদেরকে কথা বলা হচ্ছে, তারা যদি কোনো দলের নেতৃত্বে থাকে, তারা যদি কোনো দল পরিচালিত করে, তারপরে কি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র বলি বা সহাবস্থান বলি, সে ধরনের পরিবেশ কি আর ফিরে আসা সম্ভব? এটা তো আইনের পথে এগোতে হবে। যারা তারা তো আপিল করেছেন, তাদের ব্যাপারে উচ্চ আদালত কি সিদ্ধান্ত দেয় সেটা দেখতে হবে। নেতৃত্বে অবশ্যই পরিবর্তন আনতে হবে, কেননা আপনি যদি নেতৃত্বে খুনের অপরাধে কারোর দ্বন্দ্ব হয়েছে এবং উচ্চতর আদালতে যদি এটা কনফার্ম হয়, তখন তো আপনি নেতৃত্বে থাকতে পারবেন না অবশ্যই। আর আমাদের দেশে আপনি চিন্তা করে দেখেন যে আমাদের যারা নেতারা আছেন, যে 3জন নেতা ছিলেন, শেখ হাসিনা, খালেদা জিয়া, জেনারেল এরশাদ, মানে মোটা দাগে 3জন নেতার উপরে তাদের 3টা দল নির্ভর করতো। এবং আমি আরও অনেকবার বলেছি, তাদেরও কিন্তু একটা বয়সের ব্যাপার আছে। মানে একটা পর্যায়ে তারা বয়সের কারণে আর নেতৃত্ব দিতে পারবেন না। এরশাদ সাহেব তো চলেই গেছেন। বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে চান, এবং তার কতটুকু সুস্থ হবেন, এসে কতটা নেতৃত্ব দিতে পারবেন আমার কোনো ধারণা নেই। তো এই কারণে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, এবং এগুলো কিন্তু ব্র্যান্ড দল, আমি এদেরকে ব্র্যান্ড বলি এই জন্য যে এর বাইরে কোনো দল নেই। ছোটোখাটো যেসব দল আছে, সেই সব দলের পক্ষে গুছিয়ে এনে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল অথবা শাসক দল হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। হতে পারে, বাংলাদেশের এই রাজনীতি নিয়ে তো কোনো শেষ কথা নাই, কী হবে আমি জানি না, আমি জ্যোতিষের মতো কথা বলতে চাই না। বাট এখন যারা দল করছেন, সেই দলের নেতৃত্বের লেভেলে কিন্তু একটা পরিবর্তন, এত সিনিয়র নেতারা আছেন এখন দলের দায়িত্বে, সেখান থেকে দলগুলো যদি তাদের নিজের রাজনৈতিক কারণে, মানে রাজনৈতিকভাবে টিকে থাকার কারণে
তাদের দলের মধ্যে তারা যদি রিফর্ম করতে না পারেন, করেন। নেতৃত্ব যদি না আনতে পারেন, সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অভিসম্পাতের মতো হবে। কেননা যে দলগুলোর উপরে মানুষের প্রত্যাশা, মানুষ যে দলগুলোকে ভোট দেয়, সেই দলগুলোর মাধ্যমে আমরা দেশে একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে থাকতে চাই এবং সুশাসন চাই। সুশাসন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যেটাই করেন, আপনি বিচার করাটাও সুশাসনের অংশ। তো সেই জন্য যখন আপনি বিচার করবেন কোনো ঘটনার, তখন কিন্তু অনেক ঘটনার বিচার করতে হবে এবং আপনাকে সুশাসন আনতে হবে। তাই সরকারি যারা থাকেন, সুশাসনটা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব, এবং যারা বাইরে বিরোধী রাজনীতি করবেন, যারা সরকারকে সহযোগিতা করবেন, সবাই মিলে রাজনৈতিক দলের কিন্তু প্রথম লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশে একটা সুশাসন কায়েম করা, একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কমিট করা এবং সেই লক্ষ্যে কাজ করা। এবং সেইভাবে কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দল না, রাজনৈতিক দল, প্রশাসন, মানে প্রশাসন যন্ত্র যেটা রাষ্ট্রযন্ত্র আছে, প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাই মিলে বাংলাদেশকে একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করাই হবে আমাদের শিক্ষা, এবং এটাই করতে হবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যেটি আলোচনা করছিলেন, যে সুশাসনের কথা বলা হচ্ছিল, যে বাংলাদেশকে আরও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য চেষ্টা করার, যেটি আর কি আইন প্রণেতা হিসেবে আপনি কি মনে করেন যে যদি আমার প্রতিপক্ষ রাজনৈতিক দলের যদি এ ধরনের কোনো বিয়োগান্তক ঘটনা বা কোনো একটা মর্মান্তিক ঘটনায় যারা, আমি যদি আরও একটু সুনির্দিষ্ট করে বলি, জাতির পিতার যারা হত্যাকারী, পরবর্তী সরকারগুলো যদি তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, পুরস্কৃত করে, তারপরে কি আসলে সুশাসন বা বৈরী অবস্থা থেকে সহাবস্থানে আসার সুযোগ থাকে? কঠিন, কিন্তু আপনাকে সবসময় একটা জিনিস মানতে হবে যে এদেশে এ থাকলে বি থাকবে, বি থাকলে সি থাকবে। আওয়ামী লীগ থাকলে অ্যান্টি আওয়ামী লীগ থাকবে। কোন অ্যান্টি আওয়ামী লীগ থাকবে? সে অ্যান্টি আওয়ামী লীগটা কোন ধারায় হবে? একজন পলিটিশিয়ান বলেছে যে ওয়াইজ স্টেটসম্যান যে অপোজিশনকে ট্র্যাক করতে পারে এবং গাইড করতে পারে। এটা আওয়ামী লীগের সেই সুযোগ ছিল। আওয়ামী লীগ একটা দুর্দান্ত প্রতাপ নিয়ে ক্ষমতায় আছে বা ছিল। আওয়ামী লীগ চাইলে তার অপোজিশনকে সঠিক ধারায় নিতে পারত। কোনো কোনো ক্ষেত্রে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত মামলা হামলা করেছে। মামলা হামলা দিয়ে কখনো জনপ্রিয়তা বাড়ানো যায় না, কমানো যায় না। একটা বিএনপির লোকও মামলার কারণে বিএনপি মানসিকভাবে ছেড়ে দেয়নি, হয়তো বা আপাত দৃষ্টিতে ছেড়ে দিয়েছে। কিন্তু অপোজিশনগুলোকে রিফর্ম করে মুক্তিযুদ্ধের ধারায় রাখা, অথবা অপোজিশনের মুক্তিযুদ্ধের ধারার লোকজনকে প্রমোট করা, আমি নানাভাবে বলছি, এটা সরকার চাইলে অনেকভাবেই পারে, তাহলে দেশে একটা সঠিক ধারার রাজনীতি আসতো। কারণ আপনি শুধু সরকারি দল দিয়ে একটা দেশ চলবে না, বিরোধী দল লাগবে, মাস্ট। নৌকার এক পাল্লায় সবাই যদি থাকে, এখন নৌকা অনেক হ্যাভি হয়ে গেছে, সবাই নৌকায় উঠে গেছে। এখন যেই বক্তব্য দিচ্ছে তার বক্তব্য শুরুই হচ্ছে 7ই মার্চে আমি উপস্থিত ছিলাম, ছিল কিনা আমরা জানি না, কিন্তু সবাই তাই বলছে, হয়তোবা ছিল। আবার 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকে নিয়ে আমরা যেটা বিচার হয়েছে, এটা আংশিক বিচার, এটা কোনো সন্দেহ নেই। ফ্রন্ট লাইনে যারা ছিল তাদের একটা বিচার হয়েছে। এর বাইরে আরও অনেক ঘটনা আছে, যেটা একটা শ্বেতপত্র আমরা তৈরি করতে পারি, নিরপেক্ষ, অতিরিক্ত আওয়ামী দৃষ্টিভঙ্গি থেকে হওয়া উচিত না, নিরপেক্ষ একটা শ্বেতপত্র হওয়া উচিত। ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হোসেন, ওনার একটা বই আছে, একজন জেনারেল নীরব সাক্ষ্য, বেশ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে উনি বইটা লিখেছেন। উনি জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এবং জিয়াউর রহমান আর্মি জেনারেল হওয়ার পরে ওনাকেই বলেছিলেন, গাফি সেলুট মি, আই এম দ্য চিফ অফ স্টাফ। ওই বক্তব্যটা বিখ্যাত। তো উনি খুব নিরপেক্ষভাবে বলেছিলেন যে 15ই আগস্ট সকালে অথবা তার পরবর্তী সময়ে সেনাবাহিনীর কুইকেস্ট রিয়াকশন না দেখা, হত্যাকারীদের বিপক্ষে, হত্যাকারীদের কোর্ট মার্শাল না করা, এটার একটা বিশাল দায় সেনাবাহিনী রয়ে গেছে, এবং প্রত্যেকের জন্য দায়ী। সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানে আপনি একটা হত্যাকাণ্ড ঘটবে এবং আপনি সেটা কোনো বিচার করবেন না তাৎক্ষণিক, এটা মেনে নেওয়া যায় না, ওনার বক্তব্য। এবং আমরা পাকিস্তানের উপর দায় দিচ্ছি, বাংলাদেশটাকে পাকিস্তান করার চেষ্টা করা হচ্ছিল। মার্জিম বুটু নামে একটা হাউস অফ লর্ডসের বিখ্যাত মামলা আছে, সেখানে হাউস অফ লর্ডস বলছে যে এখনও ব্রিটিশ কলোনিগুলো চাইলে ব্রিটেন অ্যাগেইন আবার স্বাধীনতা ফেরত দিয়ে থিওরিটিক্যালি আবার ব্রিটিশ পার্লামেন্টের আওতাভুক্ত করতে পারবে, থিওরিটিক্যালি। কিন্তু বাস্তবে এটা তো কখনো সম্ভব না। পাকিস্তান থেকে 71-এ স্বাধীন হয়ে আমরা আবার পাকিস্তান হব বা তার অংশ অঙ্গীভূত হব, এটা কখনো বাস্তবসম্মত ছিল না। বঙ্গবন্ধু হত্যায় যারা অংশগ্রহণকারী, ফারুক, রশিদ, তারা শেষের দিকে মুক্তিযুদ্ধ থেকে ফেরত আসছে, মুক্তিযোদ্ধা, সনদধারী মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, খালেদ মোশাররফ সেক্টর কমান্ডার। একটু কি সংশোধন করে দিব, খুনি ফারুক বা রশিদ এরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়নি, কারণ 21শে নভেম্বর পরে তারা যুদ্ধে আসছে, তারা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারা সেনাবাহিনীতে যে একটা প্রমোশন এবং সিলেকশন গ্রেড পাওয়ার কথা ছিল, সেই সিলেকশন গ্রেড এবং প্রমোশনটা পায়নি।
এটা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ছিল। হোয়াটএভার, তারা পাকিস্তানি এজেন্ট হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ শেষের দিকে আপনি যখন তারা কি করে পালিয়ে আসলো, মানে তো হাজার হাজার সেনাবাহিনী তখন আটকে পড়া ছিল, আর আগে আসেনি কেন? এরা কি করে পালিয়ে আসলো এক্স্যাক্টলি। যোগ করি আমি, উনি আসার আগে আপনার এই থেকে ওই যে লিবিয়াতে কর্নেল গাদ্দাফির সাথে দেখা করে আপনার লন্ডন হয়ে কলকাতা হয়ে তারপর ওনার হতে পারে। তো আমরা যেটা সেই জন্য বলছি যে আমাদের জাতিগত দায় আছে, আমাদের রাজনৈতিক ফেলিওর আছে, এটা স্বীকার করতে হবে। আওয়ামী লীগের ফেলিওর আছে, প্রশাসনের ফেলিওর আছে, রাজনৈতিক ফেলিওর আছে, জনতার ফেলিওর আছে, সব মিলিয়েই কিন্তু এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে। জি। আমরা বহিঃশক্তি, ষড়যন্ত্র তত্ত্ব এগুলো বলে নিজেদের দায়টা এড়ানোর চেষ্টা করা না করে সঠিক তথ্যটা আমাদের উপলব্ধি করা দরকার। তবে যেটা উনি বললেন যে জয়নাল আবেদিন, বিচারপতি জয়নাল আবেদিনের যে স্টেটমেন্টগুলো, এগুলো যেমন খুব একটা বিশ্বাসযোগ্য হয় না। পাকিস্তানের হামিদুর রহমান কমিশন জাস্টিস, উনি 71 সালের উপরে রিপোর্ট দিয়েছে, ওটাও বিশ্বাসযোগ্য না। আবার শামসুন্নাহার হলে মেয়েদের উপর অ্যাটাক করার পরে এই 2003-04 সালে বিচারপতি গোলাম রাব্বানি একটা আবার চমৎকার জুডিশিয়াল রিপোর্ট দিয়েছিলেন। তো সেই রকম ক্রেডিবল লোক দিয়ে আমরা যদি একটা হোয়াইট পেপার তৈরি করতে পারি যে আসলে কি হয়েছিল, কেন হয়েছিল এবং কি কারণে কার কার নেগলিজেন্স ছিল, সবগুলো মিলিয়ে একটা অনেক কিছু করা যেতে পারে। ওই দিন রাতে ট্যাঙ্ক চললো, ট্যাঙ্কের আওয়াজে ডিজিএফআই, এনএসআই বা অন্যান্য এজেন্সি কেউ কিছু করলো না। জি, বেশ। তো এই যে অনেকগুলো প্রশ্ন চলে আসে। তো আমি যেটা বলবো যে অবশ্যই এখন সামনে আমি শেষ করে দিচ্ছি যে 71 সালে বাংলাদেশে কৃষক, শ্রমিক, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, রাজনীতিবিদ এক কাতারে কিন্তু ছিল, এক কাতারও ছিল বলেই বাংলাদেশের বিস্ময়কর একটা জন্ম হয়েছিল। পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করেনি যে বাংলাদেশ এত স্বল্পতময় স্বাধীন হবে। অ্যান্থনি মাস্কারেনজো তার বইতে বলেছে বাংলাদেশ স্বাধীন হবে, কিন্তু কবে হবে আমরা বলতে পারছি না। তো আমরা যদি আবার সেরকম একটা ঐক্যমত করতে পারি, একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ সরকার যদি নেয়, তাহলে অবশ্যই দেশটাকে আমরা আবার মুক্তিযুদ্ধের ধারায় আরো গতিশীল করতে পারবো। আর কোনো 21শে আগস্টের মতো ঘটনাও ঘটবে না, অবশ্যই সেটা এটা আমাদের প্রত্যাশা করি। জাতিগত ব্যর্থতা। ব্যারিস্টার বাশার, যেটি আমরা একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি, আপনার কাছে যেটি জানতে চাই যে পেপার বুক প্রস্তুত হওয়ার পরে আসলে আর কতদিন অপেক্ষা করতে হবে 21শে আগস্টের গ্রেনেড হামলার চূড়ান্ত বিচার বা রায়ের অপেক্ষা করতে হবে? দেখেন, এটা তো আসলে ইনিওয়াট এভাবে বলা ঠিক হবে না। বিচারাধীন একটি মামলার বিষয় প্রত্যাশার এবং কথা উচ্চ জানতে আদালতে চাইছি। আছে। অবশ্যই রাষ্ট্রপক্ষ এক্ষেত্রে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এবং উচ্চ আদালতে, মহামান্য আদালতে সেগুলো বারবার মেনশনও করা হবে যেন ওনারা একটু এই মামলাটাকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে শুনানি করে নিষ্পন্ন করেন। আর আপনি যদি আমাকে একটু সময় দেন, একটা কথা বলতে চাই যে এই 21শে আগস্টটা থামানো যায় কীভাবে। জি, সেটা হলো, দেখেন 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, প্রথমেই তো আপনার রাজাকার মুজাহিদের মতো এই যে রাজাকার এদেরকে গাড়িতে আপনি পতাকা দিলেন, ক্ষমতা দিলেন, এবং ওই সময়ে বাংলা ভাই, পাকিস্তান ভাই বা শায়ক আব্দুর রহমান, এই সমস্ত লোকদেরকে তাদের মন্ত্রীরা সাথে নিয়ে ঘুরেছে মিটিংয়ে, তারা মোটরসাইকেল নিয়ে কিন্তু যোগদান করেছে রাজশাহীতে আমিনুল হকের জনসভায়। পুরোপুরি আবারও দেখা গেছে যে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা, প্রশাসনের সহযোগিতায় এই ধরনের উগ্র জঙ্গিবাদ সংগঠনগুলো এখানে তারা ভূমিকা রেখেছে। এখন এগুলো দমনের ক্ষেত্রে আপনার ইংল্যান্ডে যেরকম, যদি কেউ টেররিজম অ্যাক্টে আপনি গ্রেপ্তার হয়, তার ক্ষেত্রে কিন্তু ইসিএইচআর, আপনার ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটসের যে আপনার ওই মানবাধিকার বা হিউম্যান রাইটস অ্যাক্ট, তার যে মানবাধিকার বা তার যে মৌলিক অধিকার যেগুলো সংরক্ষণের কথা বলা হয়েছে, তার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। সেই সাথে টেররিজম অ্যাক্টে আরেকটা জিনিস যোগ করে দেওয়া হলো, যে অপরাধ করবে শুধু তারা না, যারা তাদের কাজ দ্বারা, কথা দ্বারা যদি উৎসাহিত করে বা সমর্থন করে, তাকে ওই একই আইনে গ্রেপ্তার করা হবে। আমরা একটা গল্প জানি যে দৈত্যের প্রাণ থাকে ভ্রমণের ভেতরে। এই সমস্ত আপনার জঙ্গিবাদ যে সংগঠন আছে বা চিন্তাভাবনা আছে, ব্যক্তিরা আছে, মতাদর্শ আছে, বাংলাদেশের জঙ্গিবাদের প্রাণ ভ্রমণ হচ্ছে বিএনপি আজকে সাংগঠনিকভাবে দুর্বল জন্যই কিন্তু বাংলাদেশে এই ধরনের উগ্র সাম্প্রদায়িক হামলা বা এই ধরনের ঘটনাগুলো কিন্তু কমে গেছে। ফলে তাদেরকে ভোটের মাধ্যমেই মানুষকে বর্জন করতে হবে, যেভাবে পরপর 3 বার বর্জন করেছে। সত্যকে ধারণ করতে হবে, মিথ্যাকে বর্জন করতে হবে। ধন্যবাদ। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা একদম শেষ করতে হচ্ছে। নিটল টাটা এসটিভি সংলাপের আজকের এই আলোচনায় যারা আমাদের অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, 2005 সালের 21শে আগস্ট নারীনেত্রী আইভি রহমান সহ যারা ওই বর্বর হামলায় নিহত হয়েছিলেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়েছিলেন তাদের প্রতি সহমর্মিতা এবং সমবেদনা জানিয়ে শেষ করছি নিটল টাটা এসটিভি সংলাপ। দর্শক, জানিয়ে রাখি, নিটল টাটা এসটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায় এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।